পিএইচডি তে আমরা রিসার্চ করতে গিয়ে আমরা হলে গিয়ে অনেক সময় হলে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা হয়তো অনেক পেপারও পড়ি, কিন্তু দেখা যায় আমরা হলে গিয়ে কোন পেপার পড়লাম, কোন পেপার কোন সময় পড়লাম, কোন পেপার থেকে আমরা আসলে কি নলেজ পেলাম, দেখা যায় হলে গিয়ে আসলে হারিয়ে যায়। কিন্তু যেটা হয় কি যে আসলে সময়ের সাথে সাথে আমরা সবকিছু ভুলে যাই, কিংবা ধরো আমি নিজে আসলে ভুলে গেছি যে আমি আসলে যে পেপার আসলে কেন পড়েছিলাম, কিংবা এই পেপার থেকে আমি কি কি নলেজ গেইন করেছিলাম, আমার এখন আসলে কিছু মনেই নেই। খাতায় লিখে সুবিধা যেমন আছে, অসুবিধাও অনেক আছে। সার্চ দেওয়া যায় না এখন, যেমন ডিজিটাল টুলে খুব সহজে সার্চ দেওয়া যায়, খুঁজে বের করা যায়। তারপর হচ্ছে যে কি অ্যাক্সেসিবিলিটি একটা ব্যাপার আছে, আমি মোবাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি। যেমন আমার ওয়াইফও হলে গিয়ে আমার ওয়াইফের সাথে আমি কথা বলতে থাকি, তো হঠাৎ করে হলে গিয়ে আমার ওয়াইফ হলে গিয়ে আমাকে দেখে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি চিন্তা করতেছো? তো যেটা হইতেছে, আমার মাথায় আসলে রিসার্চের চিন্তা করতেছে। তো আসলে অ্যানালগ যে সিস্টেম গুলো আছে, অ্যানালগ সিস্টেম গুলো আসলে এগুলো আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ছোটকাল থেকে হয়তো এগুলো করে আসছি, এগুলোতে ইউজ টু, কিন্তু ওগুলো আসলে এতটা কার্যকর না ডিজিটাল টুলগুলো আসলে যতটা কার্যকর। কারণ যত বেশি টুল, যত বেশি সিস্টেম, তত ম্যানেজ করা ডিফিকাল্ট, তত টাইম বেশি যায়। এটা হচ্ছে আমার একটা ওপেন সোর্স প্রজেক্ট, নাম হচ্ছে অবসিডিয়ান স্টার্টার কিট। সো এই প্রজেক্টটা ওপেন করলে আপনি হচ্ছে যে কি এরকম একটা গ্রাফ ভিউ দেখতে পাবেন। তো প্রত্যেক প্রজেক্টের উপর আমি একটা করে মক নোট ওপেন করি, যেটাকে বলে ম্যাপ অফ কন্টেন্ট, ইন্ডেক্স নোট। আমি এটার নাম দিলাম প্রজেক্ট ওয়ান। এরপর আপনি হচ্ছে দেখি প্রজেক্ট ওয়ানে যখন কোনো একটা পার্টিকুলার টপিকের উপর রিসার্চ করতেছেন, আপনি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছেন। তো আপনি এখানে একটা নোট ওয়ান ক্রিয়েট করে রাখলেন, আমি জাস্ট র্যান্ডম নাম দিচ্ছি। এরপর এটার উপর ক্লিক করলে নোটটা ক্রিয়েট হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে কি এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন, যে ফোল্ডারগুলো হচ্ছে যে কি কাইন্ড অফ সাজানো হয়েছে ডিফারেন্ট। বা আপনি যদি লাইফে সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন, যেমন আমি যদি এক্সাম্পল দিই, আপনি যে জিনিসগুলো বলছেন ওগুলার বেসিসে যে আপনার অনেক কিছু অনেক সময় মনে পড়ে। ফর এক্সাম্পল, আপনি রিসার্চের কাজ করতেছেন, আপনার মনে হলো হেলথ ইন্স্যুরেন্সের একটা জিনিস ডিল করতে হবে, আপনি এখানে একটা নোট লিখে নোট করে রাখলেন। আপনার হচ্ছে যে কি আপনি প্রফেসরের সাথে মিটিং করতেছেন, আপনার মনে হলো কোনো একটা সোশ্যাল বা ফ্যামিলি পারপাসে কোনো একটা কাজ করা লাগবে, আপনি এখানে নোট ডাউন করে রাখলেন। সো সো এভাবে করে আপনি আপনার ডিস্ট্রাকশনটা কমাচ্ছেন। আপনি যত ডিস্ট্রাকশন কমাচ্ছেন, তত মেইন কাজ আপনি ফোকাস বেশি করতে পারবেন। আপনি ইভান নোটের নাম শুনে থাকবেন হয়তো। আমেরিকানরা প্রচুর ইভান নোট ইউজ করতো আগে। তো ইভাননোট যখন মার্কেটে আসছে, তখন ওরা হচ্ছে যেটা করলো সেটা হচ্ছে যে কি প্রচুর মানুষ ইভাননোট ইউজ করা শুরু করছে। ইভাননোটে সবকিছু ওদের প্রোপ্রাইটারি ফরম্যাটে সেভ করে। কিছুদিন পর ইভাননোট কি করছে, ফ্রি প্ল্যান থেকে পেইড প্ল্যানে মুভ করছে। তখন প্রচুর মানুষ বিপদে পড়ছে, কারণ অনেকে হচ্ছে পেইড প্ল্যানে যেতে চাচ্ছিল না, কিন্তু সবাই ট্র্যাপ হয়ে গেছে কাইন্ড অফ। ওদের হাজার হাজার নোট ওর মধ্যে ট্র্যাপ হয়ে গেছে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে এমন একটা সফটওয়্যার ইউজ করতেছেন বা টুল ইউজ করতেছেন যেটা হচ্ছে আপনাকে কাইন্ড অফ ট্র্যাপ করে ফেলতেছে, ফিউচার প্রুফ না। ওকে। এরপর হচ্ছে আমি সাইড বাই সাইড উইন্ডো করতে ওপেন করলাম যে এই লাইনটা আমার এই পিডিএফ এর এই জায়গা থেকে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি আমার নোট থেকে আমি আমার ইয়াতে যেতে পারতেছি, আমি আমার পিডিএফ এ যেতে পারতেছি বুঝেছি। এক্সাক্ট লোকেশনে। সো এইভাবে যদি, এখন এই কাজটা করা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ না। জাস্ট আমি পেপারটা পড়তেছি, কন্ট্রোল শিফট সি দিয়ে আমি বামে নোট করে রাখলাম। আমি জানি এই আইডিয়াটা আমি আমার নেক্সট পেপারে ইউজ করব। আপনি যে একটু আগে বললেন যে আইডিয়াগুলো পড়ার সময় মনে হয় এটা ইউজ করবো, কিন্তু পরে মনে থাকে না। ওয়েলকাম এভরিওয়ান, নলেজ ম্যানেজমেন্টের এই আড্ডায় আফজাল ভাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এই আড্ডা, এটা হচ্ছে যে কি আমার সেকেন্ড ইন্টারভিউ বলা যায় এই ওয়ান টু ওয়ান আড্ডায়। সো আফজাল ভাই হচ্ছে যে কি আমার খুবই ক্লোজ বড় ভাই। আমরা পর্স টাইমে থাকতে একসাথেই হচ্ছে যে কি ক্লাস করছি, একসাথেই পিএইচডি শুরু করছি। সো এবং আফজাল ভাইয়ের কাছ থেকে অনেক হেল্প নিছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক রাইড নিয়েছিলাম। আর ছোটখাটো বিপদে সবসময় হচ্ছে যে কি আফজাল ভাই সাথে ছিল। আর আজকে হচ্ছে আফজাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো নলেজ ম্যানেজমেন্ট নিয়ে। সো বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আমি আগাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি কিভাবে পার্সোনাল নলেজ ম্যানেজমেন্ট আমাদের হচ্ছে যে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে, সেটা রিসার্চ প্রোডাক্টিভিটি হোক, সেটা আমাদের পার্টিকুলার কোনো জবের প্রোডাক্টিভিটি হোক। এটা নিয়ে হচ্ছে যে আলোচনা করব এই আহ, চিন্তালয় এর পডকাস্টে। তো তাহলে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে কি আম, পরিচয় পর্ব দিয়ে শুরু করি। সো আফজাল ভাই, আপনার একটা মানে ফর্মাল পরিচয় দিয়ে শুরু করেন, যেহেতু বিয়ে করে ফেলছেন ওইরকম পরিচয় দেওয়ার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ অবশ্য আহ, আহ, আমি হলে গিয়ে যেমন শুভঙ্কর বললো, এটা হলে গিয়ে এটা সম্ভবত আমি সেকেন্ড পার্সন আমাকে এই সিরিজে।
আর অ্যাকচুয়ালি আমার হলে গিয়ে আমার লাইফেরই ফার্স্ট এটা, যে আমি কখনো এরকম কোন ইন্টারভিউ সেশনে আমার জয়েন করা হয়নি। শুভঙ্কর আমাকে সুযোগ দিয়েছে, আমাকে আমাকে একটা অপরচুনিটি দিয়েছে ওর লাইভ সেশনে জয়েন করার জন্য। আমার আমিও খুব হ্যাপি যে আমি ওর কাছে সুযোগটা পেয়েছি। এবং শুভঙ্কর বলতেছিল যে অ্যাকচুয়ালি হয়তোবা পোস্ট ড্যামে থাকা অবস্থায় হতে গিয়ে অনেক আমরা হয়তোবা অনেক হেল্প টেল্প করেছি একজন আরেকজনকে। এবং এটা একটা বড় ব্যাপার যে শুভঙ্কর কিন্তু আসলে আমাদের জন্য খুব ইন্সপিরেশন ছিল, যে আমাদের পোস্ট ড্যামে এখানে আমরা যারা আছি আমরা সবসময় হলে গিয়ে আসলে শুভঙ্করকে দেখে ইন্সপায়ার হতাম যে আসলে কিভাবে করে শুভঙ্করের মতো হওয়া যায়। তো আমিও আসলে শুভঙ্করের এই লাইভ সেশনে জয়েন করতে পেরে আমিও আজকে খুবই হ্যাপি, এবং আমিও হলে গিয়ে খুব গর্ববোধ করতেছি। আচ্ছা, তো আমি হলে গিয়ে আমার পরিচয় আসি। আমি আফজাল হোসেন। আমি বাংলাদেশে ঢাকা ভার্সিটি থেকে আমি আন্ডারগ্রেড করেছি। তারপরে আমি পরে এখানে ইউএসএ তে এসে আমি হলে গিয়ে পিএইচডি করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। আমি এখন পিএইচডি তে এনরোল আছি। আমার হলে গিয়ে মাস্টার্স কমপ্লিট হয়েছে। আমি পিএইচডি ক্যান্ডিডেট, এখন আমার ফাইনাল ডিফেন্স দেওয়া বাকি। আর আমি জানি না আসলে শুভঙ্কর জানি কিনা যে আমি এই সেমিস্টার থেকে আমি অবশ্য আমার পিএইচডি করার পাশাপাশি আমি সুনি ক্যান্টনের সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি। কংগ্রেচুলেশনস ভাই, আমি জানি না সত্যি বলতে। আমিও ভাবতেছিলাম যে হয়তো তুমি এখনো জানো না এটা। তো আমার হলে গিয়ে, এবং বাংলাদেশে যখন আমি ছিলাম, বাংলাদেশে থাকা অবস্থায় দেখা গেছে আমি বাংলাদেশে আমি প্রায় প্রায় 11 বছর হলে গিয়ে আসলে টিচিং প্রফেশনে ছিলাম। আমি আসলে অ্যাডমিশন টেস্টের জন্য আসলে পড়াতাম। আমি আচ্ছা। অ্যাডমিশন টেস্টের জন্য পড়াতাম। আহ, তো সামহাও অর আদার আসলে ইউএসএ তে আসার পরে আমার হয়তো টার্গেট ছিল আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকবো, কিন্তু শেষমেশ ঘুরে ফিরে এখানেও দেখে আমি হলে টিচিং জবেই আমার ঢুকতে হলো। তো আমি হলে গিয়ে এই সেমিস্টার থেকে সুনি ক্যান্টনে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি। আমি ওখানে সাইবার সিকিউরিটি রিলেটেড কোর্স পড়াচ্ছি আর কি। আচ্ছা, কংগ্রেচুলেশনস এগেন ভাই। তারপর তাহলে থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি পরিচয় পর্ব শেষ, তাহলে শুরু করি। তো আপনার এই যে এই নলেজ ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহ কবে থেকে শুরু, কিভাবে শুরু? আচ্ছা, আমি যেটা বলবো যে কিছু সত্যি বলতে যে আমি হয়তো বা কখনো আসলে ওইভাবে করে এই ব্যাপারগুলো কখনো হয়তো চিন্তাই করিনি যে আসলে নলেজ ম্যানেজমেন্ট যে আসলে খুব ইম্প্যাক্ট করবে আমাদের লাইফে, যে এগুলো যে আসলে খুব দরকার। তো আমার যেটা মনে হয়, আমি আসলে প্রথমে আসলে শুভঙ্কর তোমার ভিডিওগুলো আসলে দেখেছি, এবং তোমার ভিডিওগুলো দেখে আসলে তখন আমার কাছে মনে হয়েছে যে না, যে এই ব্যাপারগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো যদি আমরা যদি আমাদের নলেজ ম্যানেজমেন্ট ঠিকভাবে করে করতে পারি তাহলে সেগুলো আসলে আমাদের পার্সোনাল গ্রোথে এবং আমাদের লাইফে এগিয়ে যেতে আসলে খুবই হেল্প করবে। তো ওই যে আমি যেটা বললাম যে ধরো আমি হয়তো তোমাকে দেখে অনেক সময় অনেক ইন্সপায়ার হয়েছি। তো আমিও তখন আসলে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ আসলেই যে এই জিনিসগুলো আসলে শুভকর যেহেতু ফলো করতেছে বা আমাদেরকে ইন্সপায়ার করতেছে আসলে করার জন্য, তো আমি ডেফিনেটলি এগুলো যদি আমরা করি তাহলে হয়তোবা আমাদেরও হলে গিয়ে অনেক ভালো কাজে লাগবে, এবং আমরাও হলে গিয়ে অনেক সাকসেসফুল, অনেক কিছু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। যেমন এখানে আসলে যেটা হয় যে আসলে পিএইচডি তে আমরা রিসার্চ করতে গিয়ে আমরা হলে গিয়ে অনেক সময় হলে গিয়ে অনেক কিছু পড়ি, আমরা হয়তো অনেক পেপারও পড়ি, কিন্তু দেখা যায় আমরা হলে গিয়ে কোন পেপার পড়লাম, কোন পেপার কোন সময় পড়লাম, কোন পেপার থেকে আমরা আসলে কি নলেজ পেলাম, দেখা যায় হলে গিয়ে আসলে হারিয়ে যায়। যেমন আসলে আগে হলে গিয়ে আমি যেটা করতাম যে, যেমন আমার এখানে হলে গিয়ে এখন কিছু রিসার্চ পেপার আছে, আমি জানি না যে এগুলো আসলে আমি কবে হলে গিয়ে এগুলো প্রিন্ট করে রাখছিলাম। যেমন আসলে যেটা হয়েছে যে এই যে এখানে হলে গিয়ে একটা পেপার, এই পেপার গুলো হয়তো বা শুরুর দিকে হলে গিয়ে আমি পড়েছি, পড়ার পরে দেখা যাচ্ছে তোমরা দেখতে পারবে যে এখানে বিভিন্ন জায়গায় মার্ক করা। কিন্তু যেটা হয়েছে আমি হলে গিয়ে শুরুর দিকে আসলে এভাবে করে করতাম যে একটা পেপার যখন পড়তাম, একটা পেপার পড়ার পরে আসলে পেপার গুলো হলে গিয়ে আসলে মার্ক করে রাখতাম, ওকে ঠিক আছে পেপার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো হলে গিয়ে আমার রিসার্চের কাজে লাগানো যাবে, কিংবা এই জিনিসগুলো আমি পেপার পড়ে শিখতে পেরেছি। কিন্তু যেটা হয় কি যে আসলে সময়ের সাথে সাথে আমরা সবকিছু ভুলে যাই, কিংবা ধরো আমি নিজে আসলে ভুলে গেছি যে আমি আসলে যে পেপার আসলে কেন পড়েছিলাম, কিংবা এই পেপার থেকে আমি কি কি নলেজ গেইন করেছিলাম আমার এখন আসলে কিছু মনেই নেই। তো তখন আসলে আমার কাছে ব্যাপারটা ফিল করতে পেরেছি যে না, আসলে যে আমাদের হলে গিয়ে আসলে নলেজ ম্যানেজমেন্ট, যে সবকিছু আসলে আমাদের হলে গিয়ে সুন্দরভাবে ম্যানেজ করে রাখা উচিত, যাতে হলে গিয়ে আমরা হয়তো অনেক কিছু পড়েছি, ওগুলা আমরা আসলে কি পারপাসে পড়েছিলাম, কিংবা এখান থেকে আমরা কি কি নলেজ গেদার করেছিলাম, সেই নলেজ গুলো যদি আমরা সুন্দরভাবে আসলে ম্যানেজমেন্ট করে রাখি, সুন্দরভাবে যদি সেগুলো আমরা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আসলে তখন খুব ইজিলি আবার সবকিছু রিমাইন্ড করা যায় যে হ্যাঁ ঠিক আছে, ওকে এই পেপারটা হলে গিয়ে কিংবা এই জিনিসটা হলে গিয়ে আমি এই পারপাসে হলে গিয়ে আমি পড়েছিলাম, এবং এখান থেকে আমার এই নলেজ গুলো আমার গেদার হয়েছে। এবং তখন কিন্তু খুব সুন্দর ইজিলি আসলে রিকলও করা যায় সবকিছু। তো এই কারণে অবশ্যই তখন আসলে আমার কাছে রিয়েলাইজ হয়েছে যে না আসলে নলেজ ম্যানেজমেন্টটা আসলে হলে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং
পিএইচডি লাইফের ক্ষেত্রে আমার কাছে এসে মনে হয়েছে যে পিএইচডি লাইফে যেহেতু আমরা এত কিছু নিয়ে আসলে রিসার্চ করি, এত পেপার পড়ি, অনেক সাইট ঘাটাঘাটি করি, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট গুলো দরকার। এবং আরো যেটা ব্যাপার হয়েছে যে, যেমন আমি রিসেন্টলি কিছু জব ইন্টারভিউ দিয়েছিলাম আসলে, যেহেতু আমি এখন আসলে জবে ঢুকেছি, তো জবে ঢোকার আগে আমার অনেকগুলো আসলে জব ইন্টারভিউ হয়েছিল। তো জব ইন্টারভিউ হওয়ার সময় আমি হলে গিয়ে আসলে দেখা গেছে বিভিন্ন জবের সময় আমি হলে গিয়ে বিভিন্ন ভাবে করে প্রিপারেশন নিতেছি। এবং ডেফিনেটলি একটা জবের ইন্টারভিউর আগে হলে গিয়ে নিজেদেরকে প্রিপারেশন নিতে হয়। তো এই প্রিপারেশন নেওয়ার জন্য দেখা যায় হলে অনেক ইনফরমেশন আসলে নিজেদেরকে নলেজে রাখতে হয়। তো এইসব বিভিন্ন ব্যাপারে আসলে নলেজ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আসলে। আচ্ছা, যা খুবই সুন্দর সুন্দর কথা বলছেন ভাই, যে যে জিনিসগুলা মানে আমার সাথে খুব রেজোনেট করছে। যে আমরা তো আসলে অনেক কিছুই পড়ি, কিন্তু পড়ার পরে আমাদের আসলে কতটুকুই বা মনে থাকে। এবং আমি সবসময় এটা নিয়ে খুব লিখি, কারণ আমার আসলে কিছুই মনে থাকে না। সো খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে যে কি, খুবই সিম্পল সিম্পল জিনিস আগের দিনও পড়লাম, পরের দিন একদমই মনে থাকে না। সো মিটিং এ প্রেজেন্ট করতে গেলে দেখা যায় যে কি, আচ্ছা এটা কই থেকে পড়ছি, যখন একটু ডিপ কোশ্চেন করে তখন একটু রিকল করার চেষ্টা করি। এই জিনিসটা স্বাভাবিক, কারণ হচ্ছে যে কি, এই জিনিসটাকে আমি আসলে এইভাবে এক্সপ্লেইন করি। আমাদের লাইফ দিন দিন আসলে অনেক কমপ্লেক্স হচ্ছে। আমাদেরকে টেকনোলজি অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে, কিন্তু তার সাথে অনেক ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশনের ওভারলোড যেটাকে বলে আর কি। একটা সময় ছিল মানুষ লাইব্রেরিতে যেত, গিয়ে হচ্ছে যে কি সে যে বইটা পছন্দ করতো ওই বইটা হচ্ছে যে কি পড়তো, একটাই বই পড়তো বা একটা ব্যাপারে সে মনোযোগ দিয়ে পড়তো। রিসোর্স খুবই কম ছিল, তাই না? আর এখন হচ্ছে সার্চ দিলে কোনো একটা টপিকের উপর শত শত পিডিএফ চলে আসে, বুঝাই যায় না যে কোনটা কাজের কোনটা কাজের না। সেটা গেল একটা ব্যাপার। এরপর হচ্ছে যে কি প্রত্যেকটা কোম্পানি উঠে পড়ে লাগছে যে কিভাবে আমাদের অ্যাটেনশনটা সিক করবে। কিছুক্ষণ পর পর পুশ নোটিফিকেশন পাঠাচ্ছে, কিছুক্ষণ পর পর নিউজ পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে। মানে ইনফরমেশনের ওভারলোড বলা যায় যেটাকে। এটার কারণে কাইন্ড অফ একটা ডিসিশন ফেটিক চলে আসে, যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোনটা সেভ করবো কোনটা সেভ করবো না। এই যে কাইন্ড অফ একটা নয়েজ এত বেড়ে গেছে, টেকনোলজিও আগাইছে, নয়েজও বাড়ছে, ইনফরমেশন অনেক বেশি আসছে। এখান থেকে আসলে কাজের জিনিস মনে রাখাটা খুবই কষ্টকর হয়ে গেছে। এবং দেখা যায় অনেক কিছু পড়তেছি কিন্তু আসলে মনে থাকতেছে না। সো এই জন্যই এ, যে কথাগুলো বললেন যে নলেজ ম্যানেজমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সময় হয়তো মানুষ লিখে খাতায় লিখে হচ্ছে যে কি ম্যানেজ করতো, কিন্তু সেটার কিছু সমস্যা আছে। খাতায় লিখে সুবিধা যেমন আছে, অসুবিধাও অনেক আছে। সার্চ দেওয়া যায় না এখন, যেমন ডিজিটাল টুলে খুব সহজে সার্চ দেওয়া যায়, খুঁজে বের করা যায়। তারপর হচ্ছে যে কি অ্যাক্সেসিবিলিটি একটা ব্যাপার আছে, আমি মোবাইলের মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। এই জন্য আসলে নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা নোট টেকিং বা সবকিছু লিখে রাখা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে ডিজিটাল টুল খুবই গুরুত্বপূর্ণ। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে ভাই, আম, আপনি কোন টুল ইউজ করেন নোট টেকিং এর জন্য? আচ্ছা, আমি হলে গিয়ে আহ, যেমন তোমার হলে আমি কিছু কিছু ভিডিও দেখেছিলাম। আহ, ওই এবং আসলে যেটা হচ্ছে, যেমন তোমার ভিডিওগুলো তো আমি আসলে রিসেন্টলি দেখা শুরু করেছি। এবং ওখান থেকে আমি হলে গিয়ে দেখলাম যে তুমি আসলে অবসিডিয়ান কিংবা আরো অনেক ধরনের যে টুলস গুলো আছে, এগুলো যেমন তুমি হলে খুব ফোকাস করো। তো আমি যেটা হয়েছে, আমি হলে গিয়ে সেগুলো আস্তে আস্তে করে এখন আমি নিজে ইউজ করার শুরু করতেছি। এবং আমি হলে গিয়ে সেগুলোতে ইউজ টু হওয়ার ট্রাই করতেছি যে হ্যাঁ ঠিক আছে, ওকে এইভাবে করে ইউজ করলে আমি হলে আমার নলেজ ম্যানেজমেন্ট কিভাবে করে করতে পারবো। কিন্তু আসলে আগে যেটা হতো, আমি হয়তোবা শুরু থেকে কিংবা আমি ছোটকাল থেকে হয়তোবা যেভাবে করে ইউজ টু হয়ে আসছি, ওই একইভাবে করে আসলে যে আমি হলে গিয়ে হাতে কলমে লেখা আসলে। যেমন হলে গিয়ে আমি যেটা বলবো যে, ধরো আমাদের লাইফের সবচেয়ে বড় বড় এক্সাম, যেমন যেমন হয়তো বা আমাদের বোর্ড পরীক্ষা কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, কিংবা হলে গিয়ে যখন হলে গিয়ে আমি ইউএসএ তে আসলাম, যখন হলে গিয়ে জিআরই পরীক্ষা দিয়ে প্রফেসরদেরকে নক করে করে আসলাম। যেমন আমি তোমার একটা লেখা মনে পড়েছিলাম যে তুমিও হলে গিয়ে প্রফেসরদেরকে ইমেল পাঠানোর জন্য তুমি আরো কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থা করে রেখেছিলে। তো ওই সময় যেগুলো হতো আসলে আমরা সবকিছু আসলে, আমি ছোটকাল থেকে এগুলো হাতে কলমে ইউজ টু ছিলাম। যেমন আমি হলে গিয়ে সবকিছু নোট করতাম এরকম ভাবে যে আমার হলে গিয়ে, ধরো যদি আমি একটা বোর্ড পরীক্ষার কথা বলি, ধরো আমার এই সাবজেক্টের পড়া আছে, এই সাবজেক্টের এই পড়াগুলো আমি পড়ে ফেলছি আর এই পড়াগুলো আমার পড়া বাকি আছে। তখন যেটা হতো আসলে জাস্ট হলে গিয়ে হাতে কলমে সবকিছু করতাম। যে হাতে কলমে লিখতাম যে ঠিক আছে, okay, আমার হলে গিয়ে এতদিন বাকি আছে আমার বোর্ড এক্সামের, এবং এই এই পড়াগুলো আমার এখনো বাকি আছে, এই পড়াগুলো আমার হয়নি। তো ওইভাবে করে একটা নোট করে রাখতাম যে ঠিক আছে, okay, এই ডেটে হলে গিয়ে আমি এটা পড়বো, এই ডেটে আমি এটা পড়বো। এভাবে করে হলে গিয়ে পড়ে যেতাম। এবং সত্যি বলতে আসলে যেটা হতো যে, হতো না আসলে, যে আমরা হয়তো টার্গেট রাখতাম যে আমরা হলে গিয়ে এই সময়ের মধ্যে এটুকু শেষ করবো, কিন্তু আসলে হতো না। এবং দেখা যায় হলে গিয়ে অনেক সময় কিছু ভুলেও যেতাম। যেমন হলে গিয়ে ধরো ইউএসএ তে আসার পরেও যেটা হয়েছে, ধরো আমরা যে রিসার্চ করি, আমাদের মাথার মধ্যে হলে গিয়ে সবসময় হলে গিয়ে কোনো না কিছু, কোনো না কোনো কিছু ঘুরতে থাকে আসলে।
যেমন আমার ওয়াইফও হলে গিয়ে আমার ওয়াইফের সাথে আমি কথা বলতে থাকি। তো হঠাৎ করে হলে গিয়ে আমার ওয়াইফ হলে গিয়ে আমাকে দেখে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি চিন্তা করতেছো? তো যেটা হইতেছে, আমার মাথায় আসলে রিসার্চের চিন্তা করতেছে। সেম যেমন ভাই। রিসেন্টলিও হলে গিয়ে আমার ওয়াইফ, যেমন আমরা হলে গিয়ে এবার হলে গিয়ে একটা প্রপোজাল জমা দিয়েছে, প্রপোজালটা হলে গিয়ে ইনিশিয়াল স্টেজে অ্যাকসেপ্ট হয়েছে ফান্ড পাওয়ার জন্য। ওইটা আবার হলে একটা ফাইনাল প্রেজেন্টেশন যাবে আমাদের নেক্সট উইকে। তো দেখা গেছে কি যে ধরো আমি হলে গিয়ে আমার ওয়াইফ এসে আমার সাথে কথা বলতেছে, কিন্তু আমি আসলে ওইটা আমার মাথায় ঘুরতেছে, ওকে ঠিক আছে আমার প্রফেসর হলে গিয়ে আবার ওই আমরা যে প্রেজেন্টেশন স্লাইড রেডি করেছি ওখানে গিয়ে এই ধরনের কমেন্ট দিছে কিংবা এই জিনিসগুলো আমরা আপডেট করা উচিত। দেখা গেছে আমি ওখানে চলে যাবো চিন্তা ভাবনা। তো দেখা যায় আসলে রিসার্চে যেমন অনেক প্যারা থাকে, প্যারার কারণে দেখা যায় আমরা হলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। দেখা যাবে নিজে অনেক কিছু, যে মোবাইলের যে নোট থাকে, আমি মোবাইলের নোটে অনেক সময় অনেক কিছু লিখে রাখি। আমি হয়তো বা তোর সিম্পল যদি গ্রোসারিস এর কথা বলি, যে আমি হলে লিখে রাখি ওকে ঠিক আছে আমি হলে যদি ওয়ালমার্টে যাই, ওয়ালমার্ট থেকে আমার এই গ্রোসারিস গুলো করা লাগবে। কিংবা আমি যদি হলে অন্য কোথাও যাই, অন্য কোনো সুপার মার্কেটে যাই, তখন সুপার মার্কেট থেকে আমাদের এই জিনিসগুলো আমাদের কিনা লাগবে বাসার জন্য। তবে নর্মালি অনেক সময় দেখা যায় নোটে লিখে রাখি, মোবাইলের নোটে। কিন্তু মোবাইলের নোটে লিখে রাখলেও দেখা যায় হলে গিয়ে আসলে অনেক সময় মনেই থাকে না, যে ভুলেই যায় আসলে। তো যেমন এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেমন হলে নলেজ ম্যানেজমেন্ট গুলো যদি আমরা হলে আরো প্রপারলি ইউজ করতে পারি, যেমন হলে গিয়ে অনেক ক্ষেত্রে আছে যে হয়তো বা আমাদের একটা রিমাইন্ডার দিবে, রিমাইন্ডার দিয়ে আমাদের মনে করাবে যে ঠিক আছে হ্যাঁ এই জিনিসগুলো আমার করা দরকার, এই জিনিসগুলো আমার করা বাকি আছে। কিংবা এই যে আমি এই যে এখান থেকে দেখাতে পারি যে এই যে আমার হলো গিয়ে আমার ল্যাবের এখানে, আমার হলে গিয়ে ল্যাবের যে কাজগুলো করা গুরুত্বপূর্ণ, দেখা যায় আমি হলে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুলে যাই। যে কারণে হলে গিয়ে আমি এখানেও হলে গিয়ে হাতে কলমে লিখে লিখে রেখেছি। কিন্তু দেখা যায় হলে গিয়ে আমার তারপরে মনে থাকে না, যে কারণে হয়তো বা আমার হয়তো বা ক্লাসরুমে হয়তো বা এখন আমার কম আসা হয়, যেহেতু আমি হলে গিয়ে এখন সোনি ক্যান্টনে ক্লাস না শুরু করেছি। আমার দেখা যাচ্ছে সোনি ক্যান্টনে বেশি যাওয়া হয়। তো আমি হয়তো বা এখানেও হলে গিয়ে অনেক কিছু নোট করে লিখে রেখেছি, কিন্তু হয়তো বা আমার খেয়ালই থাকে না। তো যে আমার হলে গিয়ে কাজগুলো আমার করা বাকি ছিল আমার ল্যাবের জন্য। তো আসলে অ্যানালগ যে সিস্টেম গুলো আছে, অ্যানালগ সিস্টেম গুলো আসলে এগুলো আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ ঠিক আছে আমরা ছোটকাল থেকে হয়তো বা এগুলো করে আসছি, এগুলোতে ইউজ টু। কিন্তু ওগুলো আসলে এতটা কার্যকর না, ডিজিটাল টুলগুলো আসলে যতটা কার্যকর। তো এই কারণে হলে গিয়ে আমি এখন হলে গিয়ে এই ডিজিটাল টুলগুলোতে নিজেকে ইউজ টু করার জন্য আমি স্টেপ বাই স্টেপ আমি ট্রাই করতেছি। আচ্ছা, খুবই সুন্দর কথা বলছেন ভাই যে এখন যে ডিসিশনের পরিমাণ বেড়ে গেছে, অ্যাক্টিভিটির পরিমাণ বেড়ে গেছে, তারপর হচ্ছে যে কি ম্যানেজারদের, তার হচ্ছে যে কি সাবঅর্ডিনেটের উপর এক্সপেকটেশন বেড়ে গেছে, সবকিছুই অনেক বেড়ে গেছে আসলে। সো সেই অনুযায়ী আমি যেটা আপনার কথা থেকে বুঝতে পারতেছি যে আপনি এই জিনিসটা ফিল করতেছেন যে যদি এমন একটা টুল হতো যেখানে আপনি সবকিছুই ম্যানেজ করতে পারবেন, ফর এক্সাম্পল আপনার রিসার্চটা ম্যানেজ করতে পারবেন, আপনি হচ্ছে যে কি সেট করে রাখতে পারবেন পার্টিকুলার টাস্কগুলা, তারপর হচ্ছে যে কি আপনি আপনার যত কিছু পড়তেছেন সবগুলা নোট করে রাখতে পারবেন, আপনার টিচিং ম্যাটেরিয়ালগুলো সাজায় রাখতে পারবেন, তারপর রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন, তারপর হচ্ছে যে কি এই জিনিসগুলো আবার অ্যাক্সেসিবল হবে। সো এইরকম টুল হচ্ছে যে কি আসলে আম, আপনি এখন এক্সপ্লোর করতেছেন। এখন সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাকে হয়তো কিছু টুলের কথা এখানে বলবো, সেটা হচ্ছে যে কি যেমন ডিজিটাল টুলগুলোর মধ্যে আমি মোটামুটি নলেজ ম্যানেজমেন্ট করা যায় বা নোট টেকিং করা যায় টুলগুলোর মধ্যে আমি অনেকগুলো ট্রাই করছি। তার মধ্যে হচ্ছে যে কি নোশন আমি ট্রাই করছি অনেকদিন ধরে, তারপর অবসিডিয়ান তো আমি ইউজ করি, আমি সবসময় অবসিডিয়ান নিয়ে লেখালেখি করি। তারপর আমি হচ্ছে যে কি লকসেট ট্রাই করছি, ওয়ান নোট ট্রাই করছি, ইভান নোট ট্রাই করছি। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যদি এইরকম একটা সিস্টেম এক্সপেক্ট করেন, তাহলে আপনার জন্য সুইটেবল টুল হবে হচ্ছে যে কি নোশন এবং হচ্ছে যে কি অবসিডিয়ান। সুইটেবল হবে কারণ এই জন্য বলতেছি যে কি অবসিডিয়ানের মধ্যে আপনি চাইলে এরকম সবকিছু সেট আপ করতে পারবেন, যে আমার অনেকগুলা নোট আছে, আমি সব জায়গায় নোট করতেছি। তো আমি হয়তো একটু পরে ডেমো দেখাবো এই সেট আপটা কিভাবে করা যায় আর কি, ঠিক আছে? সেম কাজটা আপনি নোশনও করতে পারবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন আপনাকে তো একটা চুজ করতে হবে, অথবা দুইটা ইউজ করাটা ডিফিকাল্ট, কারণ যত বেশি টুল, যত বেশি সিস্টেম, তত ম্যানেজ করা ডিফিকাল্ট, তত টাইম বেশি যায় আউটপুটের থেকে। তখন হচ্ছে যে কি দেখা যায় সিস্টেমটা ম্যানেজ করাই একটা জব হয়ে যায়, এটা আসলে এক্সপেক্টেড না, তাই না? তো যেহেতু আপনি হচ্ছে দিকে এই জিনিসগুলো এক্সপ্লোর করা শুরু করছেন, তাহলে আমি আপনাকে একটা ছোট ডেমো দেখাই, ঠিক আছে? Sure. ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট?
আহ, আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা ওপেন সোর্স প্রজেক্ট, নাম হচ্ছে অবসিডিয়ান স্টার্টার কিট। সো এই প্রজেক্টটা ওপেন করলে আপনি হচ্ছে যে কি এরকম একটা গ্রাফ ভিউ দেখতে পাবেন। অ্যাকচুয়ালি ওপেন মানে শুরুতে যখন ওপেন করবেন তখন এরকম একটা সে ইয়া নিয়ে আসবে, মানে টুডেস, এটাকে বলে ডেইলি নোট। নেই। এই ডেইলি নোটের মধ্যে কি কি আছে? এই ডেইলি নোটের মধ্যে আছে আমার আর্জেন্ট টাস্ক কি আজকে, আজকের কাজ কি, উইকলি টাস্ক কি, ওভারডিউ টাস্ক কোনগুলা। এখন প্রশ্ন আসতে পারে এগুলো কিভাবে আসছে। ওকে, এগুলো কিভাবে আসছে এটার জন্য আমি হচ্ছে আপনাকে ফোল্ডার ভিউটা দেখাই। এখানে ফোল্ডার ভিউর মধ্যে এই স্টার্টার কিটটা আমি হচ্ছে ডিজাইন করছি কাইন্ড অফ আমার 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে, যে একটা মানুষের লাইফে ম্যানেজ করার জন্য যা যা লাগে সবকিছু যাতে সেই টুলের মাধ্যমে ম্যানেজ করতে পারে। যেমন ধরেন আপনি যদি হোমে যান, এখানে অ্যাবাউট মি, হেলথ, লিগাল, ফাইন্যান্স, ফ্যামিলি, সোশ্যাল, ডিজিটাল লাইফ, অ্যাসেট, লাইবিলিটি সবকিছুই মোটামুটি ম্যানেজ করার মতো যা থাকে সবকিছু হচ্ছে যে কি এখানে আছে। ওকে ফাইন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যাচ্ছেন ফাইন্যান্সের একটা জিনিস ম্যানেজ করতে, আপনার একটা ক্রেডিট কার্ডের বিল পে করতে হবে, ঠিক আছে? সো আপনি যেটা করলেন যে আপনি এটা ইয়ে করলেন, আজকে ডেট দিয়ে একটা টাস্ক ক্রিয়েট করলেন খুব সহজেই। টাস্ক, আপনি এটা একটা আর্জেন্ট টাস্ক দিয়ে দিলেন, ঠিক আছে? নিড টু পে কার্ড বিল। এরপর এটা করলে যেটা হবে, আপনি কিন্তু এই নোটের মধ্যে এই টাস্কটা লিখে রাখছেন, আপনি কিন্তু র্যান্ডমলি একটা নোটের মধ্যে লিখে রাখছেন, আপনি অত অর্গানাইজড ওয়েতে লিখেন নাই। এরপর আপনি যখন এই অবসিডিয়ানটা খুলবেন, খোলার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে যে কি আপনি হচ্ছে খেয়াল করবেন, দাঁড়ান। আচ্ছা, আমি এখানে ডিউ ডেট দিতে হবে, টুডে, ঠিক আছে? তো আমি আজকে এটা ক্রেডিট কার্ডের বিলটা পে করবো। তো আপনি যখন মাইডে আপনার প্রত্যেক সময়, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এখানে কিন্তু চলে আসছে যে আজকে আমার ক্রেডিট কার্ডের বিল দিতে হবে। সো এই কাজটা আপনি হচ্ছে আপনার লাইফের সব ক্ষেত্রে করতে পারেন। ফর এক্সাম্পল, এখন আমরা আরেকটা ফোল্ডারে যাই, সেটা হচ্ছে যে কি প্রজেক্ট এন্ড হবি। আপনি পার্টিকুলার কোন একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছেন, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনার হচ্ছে যে কি রিসার্চ প্রজেক্টের মধ্যে আপনার প্রফেসর বলল যে এখন আপনি প্রফেসরের সাথে মিটিং করতেছেন, প্রফেসর বলল কাবজাল, তুমি হচ্ছে আজকে আমাকে স্লাইডটা পাঠিয়ে দিও, অথবা আমাকে সোমবার দিন স্লাইডটা পাঠিয়ে দিও। আমি আসলে নেক্সট উইক এর ডেমো দেখাতে পারবো না, কারণ এটা জেনারেট হয় আজকের নোট ডেটের উপর বেসিস করে, এই জন্য আমি আজকের ডেট দিয়ে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? হুম। সো আপনি হচ্ছে একটা টাস্ক ক্রিয়েট করলেন, ক্রিয়েট করলে বললেন যে কি প্রফেসর ওয়ান স্লাইড টুডে, এরপর হচ্ছে একটা ডিউ ডেট সিলেক্ট করে আজকে টুডে দিয়ে দিলেন। এরপর এখানে গিয়ে দেখেন যে কি ওই নোট থেকেও সে এটা নিয়ে চলে আসছে ক্রল করে। সো বেসিক্যালি মানে এই স্টার্টার কিটটা আমি ওভাবেই ডিজাইন করছি যাতে করে একটা মানুষের সবকিছু সে টাস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু সে ইজিলি ম্যানেজ করতে পারে এবং সেটা যাতে অটোমেটেড হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে কি এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন, যে ফোল্ডারগুলো হচ্ছে যে কি কাইন্ড অফ সাজানো হয়েছে ডিফারেন্ট, বা আপনি যদি লাইফে সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আপনি যে জিনিসগুলো বলছেন ওগুলার বেসিসে যে আপনার অনেক কিছু অনেক সময় মনে পড়ে। ফর এক্সাম্পল আপনি রিসার্চের কাজ করতেছেন, আপনার মনে হলো হেলথ ইন্স্যুরেন্সের একটা জিনিস ডিল করতে হবে, আপনি এখানে একটা নোট লিখে নোট করে রাখলেন। আপনার হচ্ছে যে কি আপনি প্রফেসরের সাথে মিটিং করতেছেন, আপনার মনে হলো কোনো একটা সোশ্যাল বা ফ্যামিলি পারপাসে কোনো একটা কাজ করা লাগবে, আপনি এখানে নোট ডাউন করে রাখলেন। সো সো এভাবে করে আপনি আপনার ডিস্ট্রাকশনটা কমাচ্ছেন। আপনি যত ডিস্ট্রাকশন কমাচ্ছেন তত মেইন কাজ আপনি ফোকাস বেশি করতে পারবেন। এটা গেল। এরপর হচ্ছে আপনি ফর আচ্ছা, এক্সাম্পল আপনি একটা বলুন, হুম, কোশ্চেন। হুম, ধর বলেন। এগুলা কি হলে কি এরকম যে ধরো মোবাইলে নোটিফিকেশন আকারে আসবে? যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা অবসিডিয়ান। হ্যাঁ, অবসিডিয়ানের নোটগুলা, আমি কেন অবসিডিয়ান দেখাইছি, আমি আসলে নোশন দিয়ে দেখাতে পারতাম, অবসিডিয়ান দিয়ে দেখানোর কিছু কারণ আছে। যে আমি যখন বলি যে আমার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ফিউচার প্রুফ হইতে হবে, তার মানে হচ্ছে আমি যে নোটগুলো করতেছি এই নোটগুলো ফিউচার প্রুফ। ফিউচার প্রুফ মানে হচ্ছে অবসিডিয়ান সফটওয়্যারটা থাকুক আর না থাকুক, আমি আমার নোটগুলো অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা আপনাকে দেখা, যেমন এখানে রিডমি আছে, কিভাবে এটি ইউজ করতে হয় এখানে লেখা আছে। তো আমি যদি রাইট ক্লিক করে শো ইন দ্য সিস্টেম এক্সপ্লোরার যাই, তাহলে আমি একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে আমার নোটগুলো দেখতে পাবো।
তো আমি যদি নোটগুলো দেখি, সবগুলো নোট মার্ক ডাউন ফাইল, জাস্ট মার্ক ডাউন ফাইল, প্লেন টেক্সট। বুঝতে পারছেন? তার হুম। মানে অবসিডিয়ান যে নোটগুলো আমাকে করে দিচ্ছে, মানে বানিয়ে দিচ্ছে, বা আমি যে নোটগুলো অবসিডিয়ানের মধ্যে করতেছি, সবগুলা নোটই হচ্ছে আমার প্লেন টেক্সট। তার মানে আমি আমার নোট, যতদিন কম্পিউটার আছে আমি আমার নোট অ্যাক্সেস করতে পারবো। ইট ডাজেন্ট ম্যাটার অবসিডিয়ান থাকুক বা না থাকুক, ম্যাটার করে না, আমি সহজে অন্য সফটওয়্যারে মুভ করতে পারবো। যেই জিনিসটা একমাত্র হচ্ছে যে কি অবসিডিয়ানই দেয়, যেই কারণে আমি হচ্ছে অবসিডিয়ানে হচ্ছে মুভ করছি। আর এটা ফ্রি সফটওয়্যার, আর এটা কমিউনিটি অনেক বেশি, প্রায় 2,500-এর মতো প্লাগ ইন আছে। আপনি যদি কোনো কিছু চিন্তা করেন আমি ওইটা করবো, এটা আপনি করতে পারবেন, কারণ সব ধরনের প্লাগ ইন অলরেডি আগে ডেভেলপ করা রেডি আছে। করে রাখছো। আচ্ছা আর আচ্ছা কাইন্ড অফ আচ্ছা। কমিউনিটি ড্রিভেন একটা সফটওয়্যার বলা যায় আর কি। আচ্ছা। সো এই কারণে হচ্ছে যে কি আমি স্টার্টার কিটটা দেখালাম, যে আপনার যে সমস্যাগুলো বললেন, আপনি এই সমস্যাগুলো হয়তো এই স্টার্টার কিটটা ইউজ করে ইজিলি ইয়ে করতে পারবেন, সলভ করতে পারবেন। আর নোট টেকিং এর ব্যাপারটা তো সবসময় থাকেই, যে এখানে একটা জোস নোট টেকিং ওয়ার্কফ্লো আছে। ফর এক্সাম্পল, আপনি একটা নতুন রিসার্চ টপিকে কাজ করতেছেন, যে ফর এক্সাম্পল আপনি একটা রিসার্চ টপিকে কাজ করতেছেন, প্রসেসটা হচ্ছে এরকম। প্রত্যেক প্রজেক্টের উপর আমি একটা করে মক নোট ওপেন করি, যেটাকে বলে ম্যাপ অফ কন্টেন্ট, ইন্ডেক্স নোট। আমি এটার নাম দিলাম প্রজেক্ট 1। এরপর আপনি হচ্ছে দেখি প্রজেক্ট 1-এ যখন কোনো একটা পার্টিকুলার টপিকের উপর রিসার্চ করতেছেন, আপনি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছেন। তো আপনি এখানে একটা নোট 1 ক্রিয়েট করে রাখলেন, আমি জাস্ট র্যান্ডম নাম দিচ্ছি। এরপর এটার উপর ক্লিক করলে নোটটা ক্রিয়েট হয়ে গেল, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো জিনিসগুলো খুবই ফ্ললেস, এবং নোট ক্রিয়েট করা খুবই ফ্ললেস। সো তার মানে হচ্ছে যে কি, এই স্টার্টার কিট যদি আপনি ইউজ করেন এটা, তাহলে আপনার আপনার যে প্রবলেমগুলো বলছেন এগুলো সহজে হয়তো আপনি ইয়ে করতে পারবেন, সলভ করতে পারবেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা আমি আচ্ছা তাহলে বলি। সেটা হচ্ছে যে আচ্ছা। কি, আমি কখনো রিকমেন্ড করি না কেউ একবার স্টার্টার কিট দিয়ে অবসিডিয়ান শুরু করুক বা নোট টেকিং বা নলেজ ম্যানেজমেন্ট শুরু করুক। আমি সবসময় রিকমেন্ড করি প্রথমে হচ্ছে যে কি অভ্যাসটা বিল্ড আপ করতে হয়, কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অভ্যাসটা। কারণ আমরা হচ্ছে দেখি, যদি এমন হয় যে আমরা প্রত্যেকটা জিনিস যা পড়তেছি সবকিছু লিখে রাখি, এবং যেসব রিসার্চে কাজ করতেছি সবকিছু ডকুমেন্ট করে রাখি, তাহলে রাখার জন্য এই অভ্যাসটা বিল্ড আপ করতে, কিন্তু অভ্যাস বিল্ড আপ করতে একটা সমস্যা আমি সবসময় ফেস করছি। মনে হয় যে কি সময় নষ্ট হচ্ছে নোট করতে গেলে। আমি জানি না আপনার মনে হয় কিনা, এটা আমার আগে সবসময় মনে হতো। যে কোনো একটা বিষয় আসলে অভ্যস্ততা আসতে একটু তো সময় লাগে, শুরু দিকে একটু অন্যরকম লাগে, মনে হয় যে না আসলে এটা ওয়ার্ড দিয়ে হচ্ছে কিনা কিংবা এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। অর্ধে হচ্ছে কিনা। এই জিনিসটার জন্য আমি সবসময় মানুষকে রিকমেন্ড করি যে বাইট সাইজ ছোট ছোট নোট করতে হবে। ইটস নট লাইক যে আমাকে খুব গুছায় নোট করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট হ্যাঁ, নিয়ে এখানে রেখে দিব। আমি এখানে একটা লিঙ্ক পাইছি, লিঙ্কটা রেখে দিব। সো এটাই হ্যাঁ, হচ্ছে প্রসেস আর কি, ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয়। আচ্ছা। এরপর হচ্ছে দেখি, এরপর আপনার, যেহেতু আপনি এখনো শুরু করেননি, তো আমি আপনাকে হয়তো সাজেশন দিব। আপনি কয়েকটা টুল ট্রাই করতে পারেন, অবসিডিয়ান ট্রাই করতে পারেন, নোশন ট্রাই করতে পারেন। এই দুইটা টুল আপনি ট্রাই করার পর ফাইনালি ডিসিশনে আসবেন যে কোনটা ইউজ করবেন। তো এখানে প্রোস এন্ড কনস বলে রাখি। নোশন ইউজ করতে গেলে খুবই সুন্দর ইন্টারফেস মনে হবে, অনেক কিছু মনে হবে, কিন্তু একটা সময় মনে হবে ওই ইন্টারফেসটা ম্যানেজ করতেই অনেক সময় দিতে হচ্ছে। আর অবসিডিয়ানের জিনিসগুলো সিম্পল, আপনি হচ্ছে দিকে হয়তো জিনিসগুলো নোট করবেন, আর হচ্ছে আপনি জাস্ট এখানে যেহেতু টেক্সট ফাইল, আপনার ওরকম মানে ঝামেলা নেই, আপনি জাস্ট যেই কি ইনফরমেশনটা সেটাই লিখে রাখতেছেন। আর নোশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে অনেক সুন্দরভাবে অর্গানাইজড হইতে, টেবিল টুবিল করে অনেক কিছু করতে হয় আর কি। আর নোশন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু স্লো কিছু কিছু ক্ষেত্রে আর কি। আর ফিউচার প্রুফে যে জিনিসটা বললাম সেটা সবসময় হচ্ছে ভালো মতো কাজ, ফিউচার প্রুফ না, কারণ নোশন হচ্ছে ওদের সবকিছু ওদের পার্টিকুলার নিজস্ব ডেটাবেস ফরম্যাটে সেভ করে। সেটা একটা কনসার্ন। এটা কেন বলতেছি, আপনি ইভান নোটের নাম শুনে থাকবেন হয়তো। আমেরিকানরা প্রচুর ইভান নোট ইউজ করতো আগে। তো ইভাননোট যখন মার্কেটে আসছে, তখন ওরা হচ্ছে যেটা করলো সেটা হচ্ছে যে কি প্রচুর মানুষ ইভাননোট ইউজ করা শুরু করছে। ইভাননোটে সবকিছু ওদের প্রোপ্রাইটারি ফরম্যাটে সেভ করে। কিছুদিন পর ইভাননোট কি করছে, ফ্রি প্ল্যান থেকে পেইড প্ল্যানে মুভ করছে। তখন প্রচুর মানুষ বিপদে পড়ছে, কারণ অনেকে হচ্ছে পেইড প্ল্যানে যেতে চাচ্ছিল না, কিন্তু সবাই ট্র্যাপ হয়ে গেছে কাইন্ড অফ। ওদের হাজার হাজার নোট ওর মধ্যে ট্র্যাপ হয়ে গেছে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে এমন একটা সফটওয়্যার ইউজ করতেছেন বা টুল ইউজ করতেছেন যেটা হচ্ছে আপনাকে কাইন্ড অফ ট্র্যাপ করে ফেলতেছে, ফিউচার প্রুফ না। আচ্ছা আচ্ছা। তো এই হুম, জিনিসটা হচ্ছে দিকে মাথায় রাখা লাগে আর কি, নোট টেকিং টুল গুলা সিলেক্ট করার ক্ষেত্রে।
বুঝতে পেরেছি। আচ্ছা। অবসিডিয়ানে যেমন হলে তোমার সব পিসিতে আসলে সেভ হয়ে থাকবে, হ্যাঁ, যে অবসিডিয়ানের আমি যে ক্ষেত্রে কোনো আমি যেটা সময়। দেখালাম যে সবকিছু লোকাল ফাইল হিসেবে সেভ হয়ে থাকে, লোকাল ফাইল হিসেবে সেভ হয়ে থাকার কারণে সবগুলো টেক্সট ফাইল। আর এটা সুবিধা হচ্ছে টেক্সট ফাইল হওয়ার কারণে আমি গুগল ড্রাইভ দিয়ে মাল্টিপল পিসিতে সিঙ্ক করতে পারতেছি। আমার ওই ফোল্ডারটা গুগল ড্রাইভে রেখে দিলাম, রেখে দিয়ে অন্য একটা পিসিতে অবসিডিয়ানের জাস্ট ফোল্ডারটা ওপেন করলাম, দ্যাটস ইট, অটোমেটিক সিঙ্ক। আচ্ছা, আচ্ছা, সো বুঝতে এটা পেরেছি। একটা ব্যাপার আছে। আর এই এর সো এটা একটা সুবিধা হচ্ছে আপনার স্টোরেজ লিমিটেশন নেই, আমি ইচ্ছা মতো ফাইল রাখতে পারতেছি। ইভেন আমি পিডিএফ রেখে পড়তে পারতেছি, ইভেন আমি ভিডিও রেখে ভিডিও লিংক রাখতে পারতেছি, ভিডিও এমবেড করতে পারতেছি, ছবি রাখতে পারতেছি, যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট এখানে অ্যাটাচ করে রাখতে পারতেছি। আমার ওই লিমিটেশনটা নেই যে স্টোরেজের। আর আচ্ছা, নোশনের যেটা হয় সেটা হচ্ছে যে কি আপনার স্টোরেজ লিমিটেশন আছে, ওদের কিছু টিয়ার আছে, ডিফারেন্ট টিয়ারের স্টোরেজ লিমিটেশন আছে একটা। এগুলো কিন্তু সার্ভারে আসলে সব সেভ হয় নাকি? হ্যাঁ, নোশনে সবকিছু সার্ভারে স্টোর করে ওরা। বুঝতে পেরেছি। এটাই আর কি। সো আপনার কি মনে হয় তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন ভবিষ্যতে? আমি তো আসলে হলে গিয়ে আপাতত তোমার অবসিডিয়ানের কিছু কিছু ভিডিও দেখছিলাম আসলে। তো আমি হলে গিয়ে এখন হয়তো বা নোশন গুলো হয়তো বা একটু ট্রাই করে দেখবো। দেন হয়তো বা ওই যে যেটা হয় যে ধরো তোমার হলে গিয়ে একটা অভ্যস্ততার একটা ব্যাপার থাকে। যেমন আহ যেমন হলে সিম্পল একটা ব্যাপার যদি বলি, যদি ফোনের কথা বলি আসলে, যেমন আমি হলে গিয়ে সবসময় আসলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আসলে। তো এখন হলে গিয়ে ডেফিনেটলি আইফোন আসলে খুবই ভালো, কিন্তু আমার কাছে আইফোন ইউজ করতে আসলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় অনেক কিছু খুবই কমপ্লিকেটেড মনে হয় আসলে। তো বাট আইফোনও কিন্তু কোনো দিক থেকে খারাপ না আসলে। তো বাট ওটা যেটা হয় যে আসলে আমি কোনটাতে আসলে আমি ঠিকভাবে করে ভালোভাবে ইউজ টু হতে পারছি, কিংবা ব্যাপারটা যে কিরকম যে আমার। তো হয়তো বা আমি দুইটাই দেখবো। তো আমি হয়তো তুমি যেভাবে সাজেস্ট করলাম আমি তোমার সেভাবে করে শুরু করার ট্রাই করবো আসলে তোমার সাজেশন অনুযায়ী। তো এখন হয়তো বা পরে আমি নিজে বুঝতে পারবো যে আসলে কোনটা আমার জন্য আসলে সুবিধা হবে। এবং হলে অবশ্যই যেমন হলে তোমার অবসিডিয়ানের ব্যাপারটা যেটা বললে, যে অবসিডিয়ান যেহেতু তোমার হলে আসলে পিসিতে সবকিছু সেভ হয় আসলে, যেমন হলে আমার সার্ভারে সেভ হয়ে থাকবে যে কোনো সময়। আসলে যদি এরকম হয় যে পেইড ভার্সনে চলে গেলে আমি আর তখন অ্যাক্সেস করতে পারবো না। তো এরকম অসুবিধা যেহেতু নেই, তাহলে অবশ্যই তো এখানে যেমন হলে তোমার অবসিডিয়ানের হলে অনেক সুবিধা আছে। যেমন তোমার হলে গিয়ে স্টোরেজও আছে আছে আনলিমিটেড, এবং হলে যেহেতু সবকিছু লোকাল পিসিতে সেভ হয়ে থাকবে, তাহলে অবশ্যই তো তোমার হলে গিয়ে এটার ভালো বেনিফিট আছে। তো আমার কাছে দেখে মনে হচ্ছে যে ওটাতে তো আসলে ফিউচারের জন্য আসলে ওইটা ইউজ করার সুবিধা হবে। আচ্ছা। সো এরপর হচ্ছে আর কিছু কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনার রিসার্চ করতে গিয়ে, ফর এক্সাম্পল আপনার পেপার লিখতে গিয়ে পড়তে গিয়ে আর কি কি সমস্যা ফিল হয়, যে যে না মনে হয় আমার প্রসেসটা যদি একটু ইমপ্রুভ হতো বা এই জিনিসটা যদি একটু ইমপ্রুভ হতো তাহলে আমি হয়তো তাড়াতাড়ি কাজ করতে পারতাম। এরকম কি কি প্রবলেম আপনার আপনি ফেস করেন রিসার্চার হিসেবে কাজ করতে গিয়ে? এখানে যেটা হয়, যেমন এই যে একটু আগে কিছু কথা বলছিলাম, যেমন ধরো আমি হয়তো বা অনেক পেপার হলে আমি পড়ে আসছি, কিংবা আমি হুম। হলে অনেক কিছু করে আসছি, কিন্তু যেমন ধরো একটা জিনিস একটা ব্যাপার হলে গিয়ে একটা আমি হয়তো মিটিং এ জয়েন করেছি, আমার প্রফেসর হলে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছে, কিন্তু যেটা হয়েছে ধরো আমি জিনিসটা হলে গিয়ে আমি করেও রাখছি কিন্তু আমি জিনিসটা হয়তো বা জানিও, কিন্তু হঠাৎ করে দেখা যায় কি যে ধরো আমি হয়তো বা যেহেতু এটা হলে গিয়ে হয়তো প্রপারলি আমি হলে নলেজ ম্যানেজমেন্টের মতো করে সবকিছু সেভ করে রাখিনি বা গুছিয়ে রাখিনি। হঠাৎ করে প্রফেসর যখন কোয়েশ্চেন করছে দেখা গেছে আমি এটা করা সত্ত্বেও আমার মনেই আমি হয়তো বা খেয়ালই থাকে ওকে, ঠিক আছে আমি এটা করে রাখছি। তো হঠাৎ করে দেখা যায় মাথা থেকে বের হয়ে যায় আসলে। তো এরকম কিছু কিছু হয়, যেমন যে একটু আগে যেটা বললাম যে আমি হয়তো কিছু পেপার পড়ে রেখেছি কিন্তু আমি হয়তো জানিও না যে আসলে আমি এগুলো পড়ে রেখেছি আসলে, কিংবা কি পারপাসে পড়েছিলাম, কিংবা কি নলেজ আমি থেকে গেদার করেছিলাম। এবার এই জিনিসগুলো আমার কাছে একটু মাঝে মাঝে সমস্যা মনে হয়। এবং হলে গিয়ে ধরো তোমার পেপার লেখার সময়ও যেমন হলে গিয়ে তোমার অনেক সময় আমার কাছে মনে হয় যে আমি হয়তো বা একটা পেপার লেখার আগেও আমি হয়তো তোমার যেটা করি কি আসলে অনেকগুলা পেপার হয়তো আমি পড়ি, এবং অনেকগুলা পেপার পড়ার পরে আমি হয়তো অনেকগুলা ভালো ভালো ভেন্যুতে পাবলিশ হওয়া অথবা ভালো 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 রিসার্চারদের পেপার পড়ে আমি হয়তো একটা আইডিয়া নেওয়ার ট্রাই করি। ওকে ঠিক আছে, এখান থেকে আমি একটা ভালো একটা আইডিয়া পেলাম। তার মানে আমার যেটা হয়েছে যেহেতু আমি একটা পেপার লিখতে গেলে আমার পেপারে আসলে এই ধরনের জিনিসগুলো থাকলে তখন আমি বলতে পারবো যে না, ঠিক আছে আমার পেপারটা একটা ভালো পেপার। যেহেতু এই ধরনের জিনিসগুলো থাকলে একটা ভালো ভেন্যুতে কিংবা ভালো রিসার্চার এই ধরনের ম্যাটেরিয়াল গুলো পেপারে রাখে। কিন্তু দেখা যায় ধরো আমি হয়তো অনেক কিছু পড়ে আসছি, কিন্তু আমি যখন নিজে যখন পেপার লিখতে গেলাম যেহেতু আমি হলে পড়ে আসছি কিন্তু আমার যেহেতু সবকিছু ঠিক মতো নলেজ ম্যানেজমেন্টে সবকিছু গুছিয়ে রাখা হয়নি, তখন দেখা যায় কি আমি হয়তো নিজে পেপার লিখতে যাওয়ার সময় আমি দেখি যে আমি অনেক কিছু আসলে আর ঠিকভাবে করে সবকিছু আমার পেপারে ওইভাবে করে ইনপুটগুলো দিতে পারি না। যে আমি হয়তো ঠিকই পড়ে আসছি কিন্তু আমি যখন নিজে পেপার লিখতে যাচ্ছি তখন হলে গিয়ে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, কিংবা আমার মাথায় হলে গিয়ে আমি পড়ে আসার পর অনেক কিছু আমার মনে পড়তেছে না যে ঠিক আছে ওকে এই জিনিসগুলো এরকম ছিল।
তো তখনও আসলে মাঝে মাঝে মনে হয় যে না ঠিক আছে, হ্যাঁ আমার তো আসলে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমার মনে হয় আমি ফেস করি আসলে। আচ্ছা, এটা খুবই ভালো কথা বলছেন, কারণ এটা নিয়ে আমি আগে একজনের সাথে অলরেডি ডিসকাস করছি, তাকে একটা ফুল ডেমো দেখাইছি এই পাইপলাইনটা কিভাবে মেনটেন করতে হয় একবারে খুব সহজেই। তো আমি হয়তো আপনাকে এই জিনিসটা আমার সাইড থেকে একটা ডেমো দেখাবো, যেটা আমি আমি কিভাবে করতাম আসলে। ওকে, তাহলে আমি আবার স্ক্রিনটা শেয়ার দেই। আহ, দেখতে পাচ্ছেন, রাইট? সো ফর এক্সাম্পল, আমি হচ্ছে এখানে যেটা করছি, মানে আগের ডেমোতেই, যে কোনো নোট টেকিং সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সার্চেবিলিটি, যে আমি কত সহজে নোটগুলো সার্চ করতে পারতেছি। এখন আমি রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে টুকটাক কাজ করতাম আন্ডারগ্রেড, সরি পিএইচডি তে। সো আমি রিইনফোর্সমেন্ট লার্নিং এর উপর আমার এখানে একটা নোট আছে। সো সেটা আমি এখন সার্চ দিয়ে বের করব, নাম হচ্ছে মক আরএল। খেয়াল করে দেখেন, আমি নামটা রাখছি এমন ভাবে যাতে আমি খুব সহজে খুঁজে পাই। মক মানে হচ্ছে ম্যাপ অফ কন্টেন্ট, আরএল মানে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো মক আরএল এ যাওয়ার জন্য আমার এক ক্লিকে আমি ইন্ডেক্স নোটটা খুলে ফেলছি। ওকে, এরপর আমি যখন পেপার পড়া শুরু করলাম, এটা এই প্রজেক্টের রিসার্চ গুলো আমি পড়া শুরু করছি আপনার প্রবলেমের উপর বেসিস করে, যেটা বললেন। এরপর হচ্ছে আমি ছোট্ট একটা নোট করলাম, যে আরএল এর ডেফিনিশনটা নোট করলাম। ওকে, দিস ইজ আরএল। ওকে, আমি একটা পেপার থেকে পাইছি, যেটা আমি আমার কাছে মনে হয়েছে আমি লিটারেচার রিভিউতে এই কোয়েশনগুলো ইউজ করব। ঠিক আছে, এরপর আমি হচ্ছে দেখি ফর এক্সাম্পল যে কোন একটা পার্টিকুলার অ্যালগোরিদম পড়া শুরু করছি, পিপিইউ অ্যালগোরিদম। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাইন্ড অফ একটা পিপিইউ অ্যালগোরিদমের বিখ্যাত ব্যাপার আর কি। তো এটা হচ্ছে আমি সাইড বাই সাইড এখানে পড়া শুরু করলাম। ঠিক আছে, তো এটা যখন আমি পড়া শুরু করলাম, আমার কাছে মনে হয়েছে যে কি কোনো একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা। সো এই লাইনটা আমি জাস্ট এখানে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে এখানে রেখে দিলাম এই নোটের মধ্যে। আচ্ছা, রেখে দিচ্ছি তো কাজ শেষ। ওকে ফাইন। এখন হুট করে প্রফেসর আমাকে স্লাইড দেখে জিজ্ঞেস করে বসলো, আপনি মিটিং এর মধ্যে আছেন, এই তুমি হচ্ছে যে কি এই এটা কই থেকে পাইছো, আপনার মনে পড়তেছে না? সো আপনি হচ্ছে যে কি খুললেন, খোলার পর এটা গেলেন, যাওয়ার পর এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর হচ্ছে এই এক্সাক্ট পিডিএফ এর ওই ওই পিডিএফটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এক্সাক্ট লোকেশনে চলে যাবে পিডিএফ এ। বুঝতে পারছেন? আমি চাইলে এটা সাইড বাই সাইড উইন্ডোতে ওপেন করতে পারি। আমি চাইলে এটা সাইড বাই সাইড উইন্ডোতে ওপেন করতে পারি। ওকে, এরপর হচ্ছে আমি সাইড বাই সাইড উইন্ডো করতে ওপেন করলাম, যে এই লাইনটা আমার এই পিডিএফ এর এই জায়গা থেকে আসছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি আমার নোট থেকে আমি আমার ইয়াতে যেতে পারতেছি, আমি আমার পিডিএফ এ যেতে পারতেছি বুঝিয়েছি। এক্সাক্ট লোকেশনে। সো এইভাবে যদি, এখন এই কাজটা করা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ না। জাস্ট আমি পেপারটা পড়তেছি, কন্ট্রোল শিফট সি দিয়ে আমি বামে নোট করে রাখলাম। আমি জানি এই আইডিয়াটা আমি আমার নেক্সট পেপারে ইউজ করব। আপনি যে একটু আগে বললেন যে আইডিয়াগুলো পড়ার সময় মনে হয় এটা ইউজ করবো, কিন্তু পরে মনে থাকে না। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে ফাইন। এরপর ডিফারেন্ট সিনারিও হতে পারে। ডিফারেন্ট সিনারিওটা কি, যে আপনি এই পেপারটা পড়তেছেন, পড়তে গিয়ে প্রফেসর বললো তুমি এই আইডিয়াটা কোন কোন পেপারে বা কোন কোন নোটে ইউজ করছো, অপোজিট জিনিসটা। সেটাও হচ্ছে কিন্তু আমি এখানে ক্লিক করে দেখতে পারি যে এই আইডিয়াটা বা এই অ্যানোটেশনটা আমি কোন নোটে ইউজ করছি, সেটাও কিন্তু চলে আসে বাই ডিরেকশনাল লিঙ্কিং। আচ্ছা তার আচ্ছা মানে এখন আমি যখন কোন একটা পার্টিকুলার আইডিয়া বা পার্টিকুলার টপিকে কাজ করতেছি, আমি হচ্ছে এরকম খুব সহজেই নোটগুলা কানেকশন ক্রিয়েট করে করে রাখতেছি। আচ্ছা, এভাবে রাখলে সুবিধা কি হয়? আপনি একটু আগে যে জিনিসটা বললেন, আমি সব আবার ক্লোজ করে দিলাম। আমি আবার হচ্ছে ওপেন করলাম, যে ওপেন করা কত ইজি, আমার জাস্ট সেকেন্ডও লাগছে না। এরপর আমি যখন আমার ফার্স্ট পেপারটা লিখবো, আমি তখন এই আমার ফার্স্ট পেপারের ড্রাফটটা যখন লিখছি, তখন আমি সবগুলো নোট কানেক্ট করছি, যে আমার অলরেডি যে নোটগুলো আছে। আমি হচ্ছে আগে ডেমোতে দেখাইছিলাম, তো এই ডেমোটা ইয়ে করি। সো আমি যেটা করলাম, লিটারেচার রিভিউতে আমি এই দুইটা নোট ইউজ করব ঠিক করলাম। তারপর মেথডের মধ্যে আমি ঠিক করলাম এই নোটটা ইউজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে আমি হচ্ছে টিপি অ্যালগরিদম কিভাবে ইউজ করে এই নোটগুলো ইউজ করবো আমি ঠিক করলাম। ঠিক আছে, তার মানে অলরেডি আমি যখন লিখতে গেছি, আমার অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি এই নোটগুলো একদিনে করি না, এইগুলো 2-3 মাস ধরে করছি। যখন ওই পেপারটা পড়ছি, ওই ছোট ছোট নোটগুলো জাস্ট কপি পেস্ট করে রেখে দিছি, আমার কোনো হ্যাসেল হয়নি। কারণ আলটিমেটলি আপনি একটা পিডিএফ টুলেই কিন্তু পড়তেন, কিন্তু সেখানে না পড়ে যদি আপনি অবসিডিয়ানে পড়তেন, পাশে জাস্ট টুকে রেখে দিতেন এই জিনিসটা। সো এটা করলে আপনি যে সমস্যাটা বলতেছেন, এই সমস্যাটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। আপনি যখন লিখতে যাবেন,
আপনার কাছে অনেক রিসোর্স থাকবে। এখন আরো অনেক ইন্টারেস্টিং জিনিস করা যায়, যেমন ধরেন আমার পিপি অ্যালগরিদমের মধ্যে আমার কিছু নোট আছে, রাইট? খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমি আনলিমিটেড ট্যাব ওপেন করতে পারতেছি পাশাপাশি। আচ্ছা। এই ট্যাবগুলা কিন্তু ইটস নট লাইক যে পাশাপাশি ওপেন করতে পারতেছি, আমি চাইলে ট্যাবগুলা উপরে নিচে ওপেন করতে পারি। এই যে এখন আপনি ইচ্ছা মতো ট্যাব, ইচ্ছা মতো উইন্ডো ওপেন করে ইচ্ছা মতো রিসার্চ করতে পারেন। আপনার যদি অনেক বড় মনিটর থাকে, আপনি 100টা নোট ওপেন করে 100টা নোট দিয়ে রিসার্চ করতে পারবেন। So, এই জিনিসটাই হচ্ছে দিকে আমি সবসময় বলি, এই জিনিসটা একমাত্র এই অবসিডিয়ান সফটওয়্যারটাই দেয়, অন্য কোনো সফটওয়্যার এই ফিচারটা দেয় না। নোট টেকিং এর যে সফটওয়্যার গুলোর কথা বললাম, নোশনে এই ফিচারটা নেই। এই জিনিসটা আমাকে খুব হেল্প করে। আমি যখন ধরেন কোনো প্রপোজাল বা কিছুতে কাজ করি, এরকম 10-20টা উইন্ডো বড় মনিটরে খুলে তারপর কানেক্ট করে, আচ্ছা ইনফরমেশনটা নিবো এখান থেকে, এটা নিবো এখান থেকে, এটা নিবো, মানে আমার স্পাইডারের মতো কানেকশন ক্রিয়েট করা আমার জন্য খুব সহজ হয়ে যায়। আচ্ছা। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে যে কি কাইন্ড অফ অবসিডিয়ানের যে ইউনিকনেস, যে এখানে সবকিছু টেক্সট ফাইল প্লাস সবকিছু সবকিছুর সাথে কানেক্ট করা যায়, এবং রেফারেন্স ম্যানেজ করা যায়। আমি ফিগার আউট করতে পারি এটা কই থেকে আসছে কানেকশনের মাধ্যমে। তারপর আমি কোথায় কোথায় ইউজ করছি সেটাও ফিগার আউট করতে পারি। তারপর আমি তো টাস্ক, তো বললামই টাস্ক ম্যানেজ করাই তো যাই। সো তার তার মানে আমি আশা করছি আপনি যদি এই পাইপলাইনটা দাঁড় করাতে পারেন, আপনি যে সমস্যাটা বলতেছেন এটা খুব সহজেই সলভ হয়ে যাবে। ডেফিনেটলি আসলে খুবই ভালো কাজে লাগবে আসলে। যে আসলে ধরো আমি হয়তো বা অনেকগুলো পেপার একসাথে পড়ে হয়তো বা তারপরে যখন আমি একটা পেপার লিখতে যাবো দেখা যাবে আমি হয়তো বা অনেকদিন পরে হয়তো বা লিখতে যাচ্ছি, তখন আসলে আমার মাথায় থাকবে না। কিন্তু ধরো আমি যদি আসলে একটা পাইপলাইন দাঁড়ি করে রাখি এবং ধরো প্রত্যেকটা পেপার পড়ার সময় যদি এভাবে আসলে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যদি আমি নোট করে রাখি, তো ডেফিনেটলি তোমার আসলে তখন আসলে পেপার লেখাটা আসলে খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ। এবং এরকমও হবে না যে আমি হলে গিয়ে কোনো কিছু মাথা থেকে ছুটে যাবে আসলে। তো জি। সবকিছু দেখা যাবে আমি প্রপারলি আসলে যেসব ইনফরমেশন গুলো আমি পেপার পড়ে গেদার করতেছে সেগুলো আমি সব হলে গিয়ে আবার আমার পেপারের মধ্যে আমি অ্যাড করতে পারবো। আমি নিজে আচ্ছা, করার সময় সেগুলো করতে পারবো আসলে। এখানে আমি আরেকটা জিনিস দেখাই যেটা আমি নর্মালি খুবই কম দেখাই, সেটা হচ্ছে আমি একটা কাজ করি, যেহেতু এ আসছে এটাকে ইউটিলাইজ করতে হয়, তাই না? সো যে নোটগুলো কানেক্ট করছি সেই নোটগুলোর সামনে আমি একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দেই। দিলে কি হয়, ওই নোটের কন্টেন্ট গুলো হচ্ছে দেখি এখানে দেখা যায়। আচ্ছা। সো এখন মনে হতে পারে আমি কপি না করে এক্সক্লেমেশন সাইন দিচ্ছি কেন, কপি করলে কিন্তু আমার মাল্টিপল ইয়ে হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে, আমি বুঝবো না কোনটা আপডেটেড। আমি সোর্সটা আচ্ছা। সেম রাখতে চাচ্ছি। এতে করে কি আচ্ছা। হচ্ছে, কন্টেন্ট গুলো ভিজিবল হচ্ছে, খেয়াল করে দেখছেন? হুম। এরপর এটাকে একটা পিডিএফ এ কনভার্ট করি, এক্সপোর্ট টু পিডিএফ দিয়ে, তারপর সেটা হচ্ছে চ্যাট জিপিটি বা কিছুতে দিয়ে ডিসকাস করি যে আমি হচ্ছে এরকম করে প্ল্যান করছি, আমার এই কন্টেন্ট গুলো আছে, আমি এভাবে সাজাচ্ছি ব্যাপারটা, বা আমি হুম। এরকম করে আগাবো। সো তোমার কাছে কি মনে হয় যে এই অর্গানাইজেশনটা কেমন স্ট্রং মনে হয়, এটা কি ভালো জায়গায় পাবলিশেবল হবে কিনা, বা এটা। সো এই কাজটা আমি কিছু কিছু পেপারের ক্ষেত্রে করছি। এটা খুবই হুম। হেল্পফুল হয়। তার মানে জিনিসটা কেন বলতেছি, আপনি যখন এরকম একটা 100-200টা ছোট ছোট নোট দিয়ে এরকম একটা রিসোর্স ক্রিয়েট করে কোনো একটা পেপার লেখার আগে নিজে নিজে রিসার্চ করলেন, প্লাস এআই এর সাহায্য নিয়ে রিসার্চ করলেন, তখন আপনার রিসার্চটা একেবারে টপ নচ হবে। বুঝতে পারছেন? আসলে সো হ্যাঁ। এই জিনিসটা, আমি একটা কনসেপ্ট এখানে বললাম, সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। সিঙ্গেল সোর্স অফ ট্রুথ মানে কি, আমি একই নোট এখানেও ইউজ করতেছি, আবার আমি যখন একটা ফার্স্ট পেপার লেখা শুরু করছি, এটা হচ্ছে আমার ফার্স্ট পেপার, ফার্স্ট পেপারের মধ্যে একই নোট ইউজ করতেছি। তার মানে আমি একই নোট মাল্টিপল জায়গায় কানেকশন ক্রিয়েট করে করে ইউটিলাইজ করতেছি। সো অনেক সময় এরকম হয় না, আমি জানি না আপনার হয় কিনা, আমার প্রায় হয় যে আমি আমার বায়োডাটা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিখছি, 1 বছর পরে কিছু চেঞ্জ করছি, আরেকটা কপি করছি, 1 বছর আরো 6 মাস পরে চেঞ্জ করছি, আরেকটা কপি করছি। এরপরে যখন খুঁজি দেখে আসলে কোনটা আপডেটেড এটা ফিগার আউট করা কষ্ট হয়ে যায়। হয় না এরকম? হ্যাঁ। So, এই জিনিসটাই হচ্ছে যে কি এই অবসিডিয়ান এই প্রবলেমটা সলভ করছে, আপনার নোটগুলার একটা সোর্স থাকবে, একটা কনসেপ্টের পর একটা নোট থাকবে, এবং সেটা আপনি মাল্টিপল প্রজেক্টে মাল্টিপল জায়গায় ইউটিলাইজ করতে পারবেন। এভাবে হচ্ছে যে কি মানুষ আসলে প্রোডাক্টিভিটি বাড়ায় আর কি, যে আমি আমার আমার একটা লাইফ লং নলেজ বেস হচ্ছে যেটা আমি সবসময় ইউটিলাইজ করব সবগুলা প্রজেক্টে। আসলে এভাবে করে আসলে তোমার যদি করা যায় তাহলে তো আসলে তোমার কাছে খুবই ভালো, মানে খুবই ভালো একটা আইডিয়া পাওয়া গেছে এখান থেকে। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে দেখি আমি যে মানুষকে বলি, এটাই হচ্ছে নলেজ ম্যানেজমেন্টের সুবিধা, যে আমার নলেজটা ফিউচার প্রুফ হইতে হবে, আমার নোট টেকিং টুলটা। তারপর আমার সিঙ্গেল সোর্স অফ ট্রুথ যাতে ম্যানেজ করে, আমি একটা টপিকের উপর একটা নোট করব, ওই নোটটা আমি মাল্টিপল
পারপাসে ইউটিলাইজ করব, পেপারে ইউজ করব, প্রপোজাল ইউজ করব, স্টুডেন্ট পড়াতে ইউজ করব, সব জায়গায় ইউজ করব। ঠিক আছে। আর এটা হইতে হবে যে কি সিম্পল, টুলটা হইতে হবে সিম্পল। আর আমি সব ধরনের মাল্টিমিডিয়া যাতে এখানে কানেক্ট করতে পারি, ভিডিও, অডিও, লিঙ্ক, ইমেজ থেকে শুরু করে সব এভরিথিং যাতে সাপোর্ট করে, কানেক্ট করা যায়। আমার স্টোরেজ লিমিটেশন নেই, ফ্রি। 2,500 কমিউনিটি ড্রিভেন টুল আছে, 350 থিম আছে। আপনি চাইলেই এটা লুক চেঞ্জ করতে পারবেন, 350 থিম আছে কমিউনিটি ড্রিভেন, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। সো এই কারণে হচ্ছে যে কি আমি অবসিডিয়ান টুলটা খুবই পছন্দ করি, এবং আমি এতই পছন্দ করি মাঝে মাঝে মানুষজন আমাকে এটা নিয়ে টিজও করে। হোয়াট এভার, যাই হোক, আমি তো প্রচুর সফটওয়্যার ইউজ করছি, অনেক সফটওয়্যার ইউজ করি, বাট আমার কাছে মনে হয় এই একটা টুল, মানে যা ডেভেলপার তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে বানাইছে, যে ডিজিটাল টুলগুলা মানুষের কাইন্ড অফ ট্র্যাপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে সব, মোটামুটি সব কোম্পানি। কিন্তু এই জিনিসটাই হচ্ছে, এই কোম্পানি হচ্ছে এই জিনিসটা করে নাই। তারা হচ্ছে যে কি বলছে, ওকে আমরা একটা বেসিক টুল বানাইছি, এখন কমিউনিটি, এখন তোমরা এটাতে যা ফিচার অ্যাড করো। ওপেন সোর্স করে দিচ্ছে আর কি। হ্যাঁ। সো এটাই হচ্ছে এটার একটা ইউনিকনেস আর কি। আমার, আমি নিজেও হচ্ছে একটা দুইটা প্লাগ ইন বানাইছি যেটা আমার নিজের কাজে লাগে আর কি। আচ্ছা, আচ্ছা। আমার নিজের লাইফের কাজগুলো অটোমেট করার জন্য, যাতে আমার ফ্রিকশনটা কমে, আমি অভ্যাসটা বিল্ড আপ করতে পারি। হ্যাঁ, আসলে যেমন ধরো হয়তো আমি জানি না যে হয়তো তোমার সামনে হয়তো মানুষজন, ওই যে ধরো তুমি যেটা বললে যে ধরো তোমার হলে গিয়ে অনেকে হয়তো অনেক ধরনের কথাবার্তা বলে, বাট আসলে ধরো তুমি কিন্তু, বাট যারা হয়তো তোমাকে একবার সামনাসামনি থেকে চিনে কিংবা ধরো জানে, ওরা কিন্তু আসলে বুঝতে পারে যে তুমি যে এই জিনিসগুলো ইউজ করে এটা কিন্তু আসলে তোমার খুবই কাজেও দেয়। যেমন ধরো আমি যদি বলি, ধরো রিসেন্টলি হলে গিয়ে ধরো আমি হলে গিয়ে আমার বাসায় কিছু মানুষজন দাওয়াত দিয়েছিলাম। ওখানে ধরো তোমার কিছু ল্যাবমেট আসছিল। তো এসে পরে বলতেছে যে ধরো তোমার প্রফেসরই হলে গিয়ে তোমার আউটপুট দেখে অবাক হয়ে গেছে। ওই প্রফেসর নাকি হলে গিয়ে বলতেছিল যে শুভঙ্কর হলে গিয়ে বাইরে হলে গিয়ে কাজ করতেছে, ও জব নিয়ে বিজি, তারপরে হলে গিয়ে ও কিভাবে করে এইভাবে এত ভালো ভালো পেপার লেখে ভালো ভালো জায়গায় পেপার পাবলিশ করতে পারতেছে। তোমার প্রফেসর নাকি নিজেই দেখে অবাক হয়ে গেছে। তো তোমার ল্যাবমেটটা এসে আমাকে এইসব কথাবার্তাগুলো বলছিল। আচ্ছা, এটা আমি তো শুনিনি। ধরো, যে আমি আসলে এখন আসলে নিজেও দেখে বুঝতে পারতেছি যে আসলে সত্যি বলতে তুমি হলে গিয়ে এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজমেন্ট করে রাখো, দেখে দেখা যায় হলে গিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু দেখা যায় হয়তো বা আমরা শুধুমাত্র ম্যানেজমেন্ট করে রাখি না দেখে হয়তো বা আমরা হলে অনেক সময় অনেক কিছু করতে পারি না। কিন্তু হয়তো বা তুমি সবকিছু এত সুন্দরভাবে এইসব টুলগুলো ইউজ করে তুমি হয়তো সুন্দরভাবে ম্যানেজ করে রাখো দেখে হয়তো বা দেখা যায় তুমি অনেক কিছু একসাথে হ্যান্ডেল করতে পারতেছো। তুমি হলে গিয়ে তোমার জব করতেছো, এবং আমি জানি ধরো তোমার সুপারভাইজার তো আসলে ইটস, তোমার সুপারভাইজার নিজে হলে গিয়ে খুব ভালো একজন, খুব নিজে খুব সাকসেসফুল। অথচ ওনার মতো মানুষ হলে গিয়ে তোমাকে দেখে অবাক হয়ে গেছে থ্যাংক যে ইউ ভাই। তোমার ল্যাবরেটরি এসে আমাকে বলছে যে হলে গিয়ে তুমি, তোমার সুপারভাইজার নাকি বলছে যে ও এত কিছু নিয়ে ব্যস্ত, জব নিয়ে ব্যস্ত, তারপরে কিভাবে করে এত ভালো ভালো পেপার লিখে ভালো ভালো জায়গায় পাবলিশ করতেছে। তো ডেফিনেটলি আসলে এখন আমি নিজেও বুঝতে পারছি যে তুমি সবকিছু আসলে খুব সুন্দরভাবে নলেজ ম্যানেজমেন্ট করো দেখে আসলে তোমার জন্য এইগুলা আচ্ছা, খুব ইজিলি করতে পারতেছো। এই কথার পার্সপেক্টিভে তাহলে আমি একটা জিনিস বলি। আম, সেটা হচ্ছে, যারা, আমি আমার ভিডিও দেখে অনেকেই অবসিডিয়ান ব্যবহার করা শুরু করে। তো আমি তো অনেক মানুষের সাথেই কথা বলি এটা নিয়ে। আমার হচ্ছে যে কি, ওই ইউটিউবে একটা সিরিজ আছে অবসিডিয়ান স্টার্ট হেয়ার সিরিজ, যেটা হচ্ছে একবার বেসিক, কেউ যদি নলেজ ম্যানেজমেন্ট শুরু করতে যায় ওটা দিয়ে শুরু করলে সে বুঝতে পারে কিভাবে নলেজ ম্যানেজ করতে হয়, কোনো সফটওয়্যার না, জাস্ট কিভাবে কানেকশন ক্রিয়েট করতে হয় নোটের সাথে। তো ওটা হচ্ছে যে কি আমি সবাইকে রিকমেন্ড করি আর কি শুরু করার জন্য। তো এটা নিয়ে যেহেতু আমি অনেকদিন কাজ করতেছি, তো ওই সিরিজটা আমি রিসেন্টলি বানাইছি এই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে আর কি। তো যেটা হয়, মানুষ শুরু করে, শুরু করার পরে কিছুদিন পর হাল ছেড়ে দেয়। সত্যি কথা বলতে নোট টেকিং অভ্যাস করাটা অনেক ডিফিকাল্ট। হাল ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে মানুষ আসলে আউটকাম দেখে না। এক্সাম্পলটা আমি আপনাকে এভাবে দেই, আপনি একদিন জিমে যাবেন, ইউ সি নাথিং। 2 দিন যাবেন, কিছুই দেখবেন না। 3 দিন যাবেন, কিছুই দেখবেন না। 1 মাস যাবেন, কিছুই দেখবেন না। আপনার বডি যেরকম সেই রকমই। 6 মাস, 1 বছর যাবেন, আপনি পরিবর্তনটা দেখতে পাবেন। ঠিক আছে। এটা কেন বললাম, আমি যখন পিএইচডি শুরু করি তখন থেকে আমি নোট নেওয়া শুরু করি। আমার আমি জানেন কিনা জানেন, আমার পিএইচডি তে টপিক চেঞ্জ হয়ে গেছিল। আমি হার্ডওয়্যার নিয়ে কাজ করতে খুবই পছন্দ করতাম। পিএইচডি তে আমার তো সব সিমুলেশন বেসড কাজ, পাওয়ার সিস্টেমের কাজ, যেটা আমার ডোমেনের বাহিরে, প্লাস ডিপ লার্নিং নিয়ে কাজ করা লাগছিল তখন, যেটা আমার ডোমেনের বাহিরে ছিল। তো তখন আমি প্রচুর নোট করা শুরু করি পিএইচডি শুরু থেকেই। তো আমি আসলে কোনো আউটপুট দেখতেছিলাম না, আমি নোট নিয়েই যাচ্ছি। আমি পিএইচডি ফার্স্ট ইয়ারে আমার কোনো পেপার নাই, সেকেন্ড ইয়ারে কোনো পেপার নাই। সেকেন্ড ইয়ার পার হয়ে গেছে, ইন্টার্নশিপে চলে আসছি 24-এ, তখন থার্ড ইয়ারে চলে আসছে।
কোনো আউটপুট নাই, একটা কনফারেন্স পেপার, জিরো আউটপুট। 24শে জানুয়ারিতে আমি পিএইচডি শুরু করছি। শুরু করার পরে আমি হচ্ছে, সরি, 24শে জানুয়ারি আমি ইন্টার্নশিপ শুরু করছি এপ্রিতে। তখন আমার প্রফেসর একটা প্রজেক্ট ছিল, ওটা ফান্ডেড প্রজেক্ট, যদিও আমাকে ওখান থেকে ফান্ডিং দিচ্ছিল না, বাট আমার রেসপন্সিবিলিটি ছিল ওই প্রজেক্টে কাজ করা লাগবে। তো যেহেতু ওই গল্পটা বললেন, তখন আমি হচ্ছে অফিসের কাজ করতাম সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। অফিস থেকে বাসায় আসতাম, 1 ঘন্টার একটা ঘুম দিতাম যাতে করে আমার একটা কন্টেক্সট সুইচ করতে ইজি হয়। আমার অফিসের কাজ আর রিসার্চের কাজ ডিফারেন্ট। ঘুম থেকে উঠতাম, উঠে রাত খাওয়া দাওয়া করে রাত 9টা থেকে 3টা, 2টা বা 3টা পর্যন্ত প্রফেসরের কাজ করতাম, মেইনলি রিসার্চের কাজ করতাম। তখন প্রফেসরের একটা রিসার্চ কাজ ছিল, আর আমার নিজের পিএইচডি রিসার্চ ছিল। ওই সময় যে আমি আপনাকে বললাম যে আমি যে 2-3 বছরে যা নোট করছি, সবগুলো এই পরিমাণ কাজে দিছে। কারণ আমার অলরেডি সব পেপারের নোট লিঙ্ক করা আছে। আমি যখন লিখতে গেছি বা সলভ করতে গেছি কিছু একটা, আমি অলরেডি রিসোর্সটা পাইছি। আমি যখন কোনো একটা যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি যখন কম্প্রিহেন্সিভ এক্সামের রিপোর্ট লেখা শুরু করছি, আমি 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট লিখে ফেলছি, 100টা সাইটেশন সহ। 100টা সাইটেশন রিপোর্ট লেখা 1 সপ্তাহের মধ্যে খুবই ডিফিকাল্ট কাজ, কারণ অনেক সবগুলো বেশি। ফিগার আউট করতে হয়, সিনথেসিস করতে হয়। কারণ হুম, অলরেডি হুম, আমার রেফারেন্স ছিল নোট করা, যেটা দেখালাম আপনাকে। হুম, সো এটা আমার জাস্ট কম্পাইল করতে টাইম লাগেনি। আমি বলে রাখি, তখন এআই ছিল না, ওই সময় ম্যানুয়ালি এই সব কিছু করছি। এখন তো এআই দিয়ে অনেক কিছু করা যায় আর কি। হুম, তো এরপর এই যে বললাম, নোট নেওয়ার পরে এই 3 বছর পরে আমি আউটপুটটা পাইছি। যে 24শে লাস্ট ইয়ার আমি ইন্টার্নশিপ করছি, প্রফেসরের একটা প্রজেক্ট শেষ করে দিছি, নিজে রিসার্চের কাজ করছি, 3টা জার্নাল লিখছি, 3টা কনফারেন্স পেপার লিখছি, ফুল টাইমের জন্য ইন্টারভিউ দিছি, সেখানে ফুল টাইম হয়ে গেছে। ইন্টার্নশিপের একটা কাজ করছি, তারপর ওই সময় হুম, আমি হচ্ছে এমপ্লয় কাইন্ড অফ ওই পারফরমেন্স অ্যাওয়ার্ড পাইছি ইন্টার্নশিপের পারফরমেন্সের জন্য, 24 ইন্টার। সো বেসিক্যালি ওই সময়টাই বলা যায় যে কি আমি ফুল এই আউটকামটা পাইছি। যে এই গল্পটা আমি মানুষজনকে এই জন্য বলি, কাইন্ড অফ হচ্ছে দেখি আমি শোবের জন্য বলি না, মোটিভেট করার জন্য বলি যে হুম, প্রথমে 1-2 বছর, 5 মাস, 6 মাস আউটকাম দেখা যাবে না। হুম, ঠিক আছে, এটা আসলে লেগে থাকা লাগবে। আউটকামটা দেখা যাবে আমি যখন, আমার যখন মাস অফ নোট হয়ে যাবে, যেমন আমার যখন 3-4 হাজার নোট হয়ে গেছে, তখন আমি আউটকাম দেখা শুরু করছি। ওকে ফাইন, আমি যাই করতেছি আমি দেখতে পাচ্ছি, আমার অলরেডি রিসোর্স আছে, আমার অলরেডি সেটা নিয়ে আমি কিছু না কিছু লিখে রাখছি। সো এটাই হচ্ছে যে কি গুরুত্বপূর্ণ আর কি, যে আউটকামটা আসলে দেখতে টাইম লাগবে, কিন্তু অভ্যাসটা ধরে রাখতে হবে। এটাই হচ্ছে মোটিভেট, মানে এটাই হচ্ছে যে কি মানে মোটিভেশন ধরে রাখার জন্য আমি এই গল্পটা বলি সবাইকে। আসলে সত্যি কথা, আসলে তো একটা আউটকাম আসতে সামনে, যেমন ধর আমি যদি পিএইচডি কথা বলি, আমার তো পিএইচডি জয়েন করার পরে দেখা যায় আসলে বলতে গেলে প্রথম 6 মাসে 1 বছর আমরা শুধু শিখি আসলে। তারপরে হয়তো বা তোমার 6 মাসে 1 বছর ধরে আমরা যে জিনিসগুলো শিখি সেগুলো হয়তো বা তোমার 1 বছর পরে গিয়ে একটা আউটপুট আমরা পাচ্ছি, যে হয়তো বা কোনো একটা পেপার লেখার সময় কিংবা অন্য জায়গায় আমরা আউটপুট হয়। তো ব্যাপারগুলো আসলে এরকমই যে যে কোনো একটা জিনিস অবশ্যই তোমার হলে গিয়ে শুরুতে শুরু করলে সেটা থেকে তো আসলে আউটপুট পেতে যে সময় লাগবে। বাট ধীরে 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 তোমার হলে গিয়ে নির্দিষ্ট টাইম পরে গিয়ে সার্টেন টাইম পরে গিয়ে দেখা যাবে ওকে, হ্যাঁ, হ্যাঁ আমি এখন এখন আস্তে আস্তে করে অনেক ভালো আউটপুট পাচ্ছি আসলে। হ্যাঁ, সে ওইটাই আর কি। সো এই জিনিসটাই মানে আমি সবসময় ফোকাস করি। যাই হোক, সো আমি মানে অনেকে আবার একটা কোশ্চেন করে যে আমি ভিডিও বানাই কিভাবে জবের মধ্যে, আমার কি জবের প্রেশার কম? সত্যি বলতে আমার জবের প্রেশার কম না। আমার আমি জবের মনে হয় অনেক তোমার প্রেশার। হয়তো মেসেঞ্জারে হয়তো বা জিজ্ঞেস করছিলাম যে তুমি কিভাবে করে সময় পাও। সত্যি বলতে আমার প্রেশার কম না, আমার জবের প্রেশার অনেক হেভি, কারণ আমি রিসার্চ জব করি, আমার প্রায় 4টা থেকে 5টা রিসার্চ প্রজেক্ট হ্যান্ডেল করতে হয়। ওরে বাবা। সো এখানে কাইন্ড অফ প্রত্যেকটা, কারণ এপ্রি তো রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউটিলিটি কোম্পানিদের রিসার্চ গুলো আমরা করে দেই। সো প্রত্যেকটা ফান্ডেড প্রজেক্ট এবং প্রত্যেকটা আওয়ার বেসিস, আমার প্রত্যেকটা রিসার্চ আওয়ার লিমিটেড থাকে। ইটস নট লাইক আমি আনলিমিটেড সময় পাইছি এর মধ্যে করবো না, ইটস নট লাইক দ্যাট। একটা লিমিটেড টাইমের মধ্যে পার্টিকুলার রিসার্চ হচ্ছে পুল আপ করতে হয়। তো এপ্রিতে একটা বড় সুবিধা হচ্ছে এখানে অনেক রিসোর্স পাওয়া যায়, চারপাশের মানুষজন এত ব্রিলিয়েন্ট যে আমি কোনো একটা প্রবলেমে পড়ে গেলে কারো কাছে হেল্প চাইলে হেল্প পাওয়া যায়। এটাই হচ্ছে যে কি মানে রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে সবাই খুব ব্রিলিয়েন্ট, যে ওখানে মানে খুবই ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসবে যে সবাই এত পারে। পরে মনে হয় না সবাই ওই ফিল্ডে 5-10 বছর ধরে কাজ করে, সবার এক্সপিরিয়েন্স অনেক বেশি। যাই হোক, মানে তারপরেও নিজেকে অনেক কাজ করা লাগে, প্রত্যেক দিনই আপডেট থাকে, সপ্তাহে প্রায় 3-4টা মিটিং থাকে। তো আমার সুবিধা হচ্ছে যে কি এখানে আহ, আমাকে হয়তো পিএইচডির মতো যেমন আমাকে 24 ঘন্টা কাজ করতে হয়, এখানে আমার 9টা 5টা। তো এর বাইরে আমি ব্যালেন্স লাইফ লিড করার টাইম পাই, এক্সারসাইজ করি, মাঝে মাঝে একটু হেঁটে হাঁটাহাঁটি করি, খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে মুভি দেখি, সবকিছুই করি। করার মাঝে মাঝে যদি মাথায় কোনো একটা আইডিয়া আসে, ওকে একটা আইডিয়া আসছে, জাস্ট চট করে লিখে রাখি অবসিডিয়ানটা খুলে। হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কোনো একটা আইডিয়া আসছে,
নর্মালি তো সিরিয়াল দেখি হাঁটার সময়, কোন একটা আইডিয়া আসলে চট করে লিখে রাখি, কোন একটা প্রজেক্টে কাজ করতেছি, কোন একটা ভিডিওর আইডিয়া আসছে চট করে লিখে রাখি, কোন একটা পোস্টার আইডিয়া আসছে চট করে লিখে রাখি। সো ইটস নট লাইক যে আমি এতগুলা জিনিস ইন্টেনশনালি করতেছি, মানে ইন্টেনশনালি ইফোর্ট দিয়ে টাইম দিয়ে করতেছি, এই জিনিসগুলো কাইন্ড অফ অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কারণ আমার একটা সিস্টেম অলরেডি আছে। So, এটাই হচ্ছে যে কি মানে সুবিধা আর কি, যে একটা সিস্টেম থাকার সুবিধা হচ্ছে এটা, যে আপনি যদি একটা পাইপলাইন দাঁড় করান না, আপনার আউটকাম অটোমেটিক আসতে থাকবে। তো আমার ভিডিওগুলো কাইন্ড অফ আমার পাইপলাইনের আউটকাম আর কি। অবশ্যই। এই হচ্ছে মানে কথাবার্তা, অনেক কিছুই বলে ফেললাম। যাই হোক, আপনার দিক থেকে কি আর কোনো কোশ্চেন আছে? আহ, আমি হলে গিয়ে মোটামুটি কিছুটা, আচ্ছা আমার হলে গিয়ে একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, যেমন তুমি মনে হয় বলতেছিলে যে এর আগে মনে হয় কোনো একটা ভিডিওতে তুমি যে পেপারের যে সিরিয়াল গুলো, যে তুমি যে নোট গুলো টেকিং করো, হুম ওটার হুম। মনে হয় কোনো একটা এর আগে কোনো একটা ভিডিও তোমরা দেখেছিলে, কিংবা ধরো ওগুলো যদি তোমার স্পেসিফিক কোনো ভিডিও থাকে, তাহলে অথবা আমি জানি না এখন তোমার সাথে আছে কিনা, তুমি হয়তো হ্যাঁ, আমার আমার সাথে শেয়ার সাথে করতে আছে, পারো, আমি অথবা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে বা তুমি আপনাকে হয়তো বা দেখাচ্ছি। চ্যাটে তুমি লিঙ্ক দিতে পারো, তাহলে হয়তো আচ্ছা, আমি। আমি স্ক্রিন শেয়ার করেই আপনাকে দেখাচ্ছি। লেট মি শেয়ার মাই স্ক্রিন। আর আসলে যেটা হচ্ছে ধরো ওই আমারও হলে গিয়ে ক্লাসরুমে কিছু কিছু কাজ বাকি আছে, আমি ভাবতেছি ওগুলো তাড়াতাড়ি করে আমার পেপার সত্যি কথা পাবলিশ করে বলতে, কাজগুলো শেষ করা উচিত। সত্যি কথা বলতে আমারও কিছু কাজ বাকি আছে। মানে একটা জার্নাল লিখে রাখছি কিন্তু সাবমিট করতে পারতেছি না, সময়ের অভাবে, মানে সময় দিচ্ছি না আর কি, অভাব না আসলে। আচ্ছা, আমি তাহলে বলি কোনটা আপনাকে শুরু করতে হবে। সো বেসিক্যালি চ্যানেলে গেলে প্রথমে অবসিডিয়ান স্টার্ট হেয়ার এটা দিয়ে শুরু করলেই বোঝা যাবে আচ্ছা আসলে অভ্যাসটা বিল্ড আপ করা, এটাতে কোনো টুল না। আচ্ছা কানেকশন বিল্ড আচ্ছা আপ করা, প্রথম হচ্ছে কানেকশন বিল্ড আপ করা, সেকেন্ড হচ্ছে অভ্যাস বিল্ড আপ করা। দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা এরপর আমি যে স্টার্টার কিটটা দেখাইছি, এটা হচ্ছে ওই স্টার্টার কিটের সিরিজটা, বিল্ড ইউর হুম, সেকেন্ড ব্রেন অবসিডিয়ান স্টেপ বাই স্টেপ গাইড। তো বেসিক্যালি এই দুইটা সিরিজ দেখলে কাজ শেষ, যে কেউ আচ্ছা মোটামুটি একটা ভালো পাইপলাইন দাঁড় করাই ফেলতে পারে। তো এইটা, সো এখানে হচ্ছে দিকে আপনি যেটা বলতেছিলেন, আমার মনে হয় আপনি হচ্ছে এটার কথা বলছেন, ফাইনালি ফাউন্ড দ্য পারফেক্ট ওয়ে টু রিভিউ আর্টিকেল, যেটা আমি দেখালাম আর কি, এই ভিডিওটার কথাই বলতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। পুরাতন পাইপলাইন গুলো এটা এখানে আছে, 2022 সালে যে পুরাতন পাইপলাইন গুলো আমি ইউজ করতাম, আমার হয়তো পাইপলাইন এখন আপডেট হয়েছে, কারণ প্রতিনিয়ত তো আপডেট হয়, সো আমি চেষ্টা করি আপডেটেড পাইপলাইনটা নিয়ে ভিডিও বানাতে আর কি। সো এটা হচ্ছে আপনি যেটা বলতেছেন সিরিয়াল গুলো মেনটেন করার ব্যাপারে, এটা দেখতে পারেন। আরেকটা, আপনি যদি জটারও ইউজ করেন, তখন হয়তো এটা ইউজ করতে পারেন, জটার এবং অবসিডিয়ান সিঙ্ক। সেম কাজটা রেফারেন্সিং জটার দিয়েও করা যায়, জটার আচ্ছা এবং আচ্ছা অবসিডিয়ানের মাধ্যমেও করা যায় আর কি। আমি যেটা দেখালাম আপনাকে একটু আগে, সেম জিনিসটা আপনি জটার এবং অবসিডিয়ানের মাধ্যমে এই লিঙ্কটা ক্রিয়েট করতে পারবেন। জটারোতে ক্রিয়েট করার সুবিধা হচ্ছে জটার আপনাকে সব বিট টেক্সট গুলো দিয়ে দিবে, রেফারেন্সটা করা খুব ইজি আর। আচ্ছা। হ্যাঁ, আমি অবশ্য জটেরও ইউজ করি আমি। হ্যাঁ, ওই যে তোমার বিট হলে টেক্সট গিয়ে, দিয়ে জটারো তো আপনার ফোল্ডার থেকে বিট টেক্সট দিয়ে দেয়, আপনি ওয়ার্ডও সাইট করতে পারেন, লেটেক্সও সাইট করতে পারেন। মানে সাইট করার জন্য আসলে আমি জটেরও হ্যাঁ, ইউজ করি আসলে, হ্যাঁ। ইউজ করি তো, আবার সেম জিনিসটা কিন্তু অবসিডিয়ানও সাইট করা যায়, জটারোর সাথে আচ্ছা অবসিডিয়ানে কানেক্ট করা যায়। এই ভিডিওতে আমি ওটা দেখাইছি, এটা অনেক আগের ভিডিও। আচ্ছা তো আচ্ছা আমি আচ্ছা এই পাইপলাইনটাই আমি হচ্ছে আমার পিএইচডির সময় খুব ইউজ করতাম। আর এই পাইপলাইনটা আচ্ছা হচ্ছে আমার রিসেন্ট ইউজ করি আর কি এখন, কারণ এখন তো আমার পেপার লিখতে হয় না, কিন্তু সোর্স মেনটেন করতে হয়। আমার ম্যানেজার বা আমার সুপারভাইজার জিজ্ঞেস করে এটা কই কই থেকে পাইছো, তখন আমাকে ওই ফিগার আউট করে দেখাইতো এটা আমি ওখান থেকে পাইছি। এটাই আর কি স্যার। আচ্ছা, আর কোনো কোনো আপনার এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? আহ, না, মোটামুটি আমি হলে গিয়ে সব ওকে, কিছুই তার মানে বললাম। আমরা মোটামুটি সময়ের মধ্যেই সবকিছু কভার করে ফেলতে পারছি, তাই না? সুপার সাকসেসফুল। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনি জয়েন করার জন্য। আপনার কোশ্চেনগুলা থেকে আমিও অনেক ইনসাইট পাইছি আসলে, কারণ সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ভিডিওগুলো যারা দেখে বা যারা মনে হয় দেখবে, এদের সাথে কথা বলা দরকার। কারণ হচ্ছে যে কি, কথা বললে আমার ইনসাইটটা গ্রো আপ করে যে মানুষের পেইন পয়েন্টটা কোথায়। কারণ পেইন পয়েন্টটা না জানলে খালি যে সলিউশন দিলে আসলে সলিউশনগুলো ইফেক্টিভ হয় না ম্যাক্সিমাম কেসেই আর কি। তো আপনার কোশ্চেনগুলো আমার কেউ ইনসাইট গুলো দিছে যে পেইন পয়েন্টটা আসলে মানুষের কোথায় হয়। আর একটা জিনিস বলে রাখি, এটা হয়তো আমি আমার চিন্তালয় পেজ আছে একটা, ওখান থেকে হচ্ছে আমি পাবলিক করব, আপনাকে জানাবো পাবলিক করার আগে। আর হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো, আমি একটা বই লিখছি চিন্তালয় নামে, নলেজ ম্যানেজমেন্টের উপর।
ওই বইতে এক্সপিরিয়েন্স গুলো আমি ইনক্লুড করব, যেখানে মনে হয় যে সাইট করা দরকার সাইট করে দিব। ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার আর কি। আর আর এই হচ্ছে আমার পক্ষ থেকে কথা। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি। আর অনেক এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে পটসডেমে থাকতে অনেক সাহায্য করছেন অনেক ব্যাপারে, মেন্টাল সাপোর্ট, তারপর লজিস্টিক সাপোর্ট, সব ধরনের সাপোর্ট দিছেন। এটার জন্য আসলে সবসময় গ্রেটফুল থাকবো ভাই। এটা আর কি আমার আর মনে আছে এখনো যে একদিন আমরা ইয়ের মধ্যে স্নো স্টর্মের মধ্যে আটকাই গেছিলাম, আপনি আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। এটা আমাদের এখনো আমরা এখন আমি সাথে সাথে ডিসকাস করি আর কি। না, আমি আসলে চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য যতটুকু পারি আর কি। যে তোমার গুড হার্টেড মানুষ আসলে পৃথিবীতে কম, আই উড সে আপনি একজন প্রথম সারির মানুষ আর কি। না, আমার মনে হয় না আমি আসলে এতটাও গুড হার্টেড। আমার থেকে আরো ভালো মানুষ আছে আসলে। আচ্ছা, আপনার কি আর কোনো ক্লোজিং রিমার্কস আছে? উম, না, আমি ওকে, মোটামুটি তাহলে আমরা ইয়া, এখানেই ক্লোজ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ওকে, ইউ ফর থ্যাংক ইউ। ওয়াচিং। বাই।